শুধুমাত্র আজ রাতটি একাকী জীবনের অবসান, সূচনা এক নয়া জীবনের। ইরহাম ও হৃদির বিবাহ আগামীকাল। বিষয়টি যতবার মনের গহীনে প্রতিধ্বনিত, ততবারই পুলকিত হচ্ছে গোটা তনু মন। নরম তুলতুলে বালিশে আয়েশ করে শুয়ে মেটে, হাতে স্মার্টফোন, তাতে প্রদর্শিত হচ্ছে প্রি ওয়েডিং ফ্যাংশন সমূহে ক্যাপচারকৃত অসংখ্য ফটো। একের পর এক ফটো স্লাইড করে চলেছে মেয়েটি, দেখছে সকলের খুশি হাসি মুখ। ফটো দেখতে দেখতে কয়েক মাস পূর্বের একটি ফটো দৃশ্যমান হলো। তাদের ফ্যামিলি ফটো, ফারিজার জন্মদিনে তোলা। আম্মু আব্বু কিছুতেই ফটো তুলতে চাইছিল না বলে কয়ে শেষমেশ ফারিজাকে হাত করে রাজি করানো হয়েছিল। এ ফটোতে তারা পরিবারের সদস্যরা সবাই উপস্থিত। আম্মু আব্বু চাচু চাচি বোনেরা সবাই। কি সুন্দর মুহূর্ত! প্রাণে যেন আনন্দময় তরঙ্গ বয়ে যায়। ফটোটি এক মনে দেখতে দেখতে ভাবনায় তলিয়ে গেল হবু বধূ। আজকের রাতটি শুধু, এরপর সে চৌধুরী পরিবারের নববধূ। মিস্টার ইরহাম চৌধুরীর সহধর্মিণী, কারোর পুত্রবধূ, কারো ভাবি, কারোর নাতবউ। অজান্তেই ধীরে ধীরে আপন নীরের সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে। তার আপনজন হিসেবে পরিচিত পাবে ওই পরিবার। আম্মু আব্বু জন্ম দিয়েও পর হয়ে যাবে। এ বাড়িতে আসতে, সময় কাটাতে বোধহয় শ্বশুরবাড়ির অনুমতি লাগবে। আসলে কি এমনটি হবে? তবে গল্প উপন্যাস টিভির পর্দায় যে ভিন্ন কিছু দেখায়, বিবাহ পরবর্তী জীবন তো বড় মধুর সুখময়, তাই নয় কি? ভাবনায় মশগুল মেয়েটি অবচেতন মনে ছটফট করে উঠল। বক্ষ মাঝে অসহনীয় পীড়া, অশ্রুমালা চোখের কিনারে আন্দোলনরত। যে কোনো মুহূর্তে সবটুকু বাধা পেরিয়ে গড়িয়ে পড়বে অবিরাম। আব্বু আম্মুর ফটোটি জুম ইন করে দেখতে লাগলো হৃদি। ঝাপসা হয়ে আসছে দৃষ্টি, বুকের ভেতর বড় জ্বালা পোড়া করছে। আপনজনকে হারানোর ভয় জেঁকে বসেছে প্রবল রূপে। টুপ করে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। অধর কামড়ে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস চালালো মেয়েটি। অস্বস্তি যাতনায় পিষ্ট হয়ে তড়িঘড়ি করে উঠে বসল। বার কয়েক ঢোক গিলে গণ্ডস্থলে স্বল্প শান্তি নামিয়ে আনল। তবে শান্তি মিলল না অন্তরে। মোবাইলটি বিছানার একাংশে ফেলে বিছানা ত্যাগ করে নেমে এলো মেয়েটি। দ্রুত কদম ফেলে কক্ষ হতে বেরিয়ে গেল। স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল বাবা মায়ের কক্ষের ধারে। বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে এবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো। নিঃশব্দে ক্রন্দনে দিশেহারা হলো কোমল কায়া। কপলের কোমল ত্বক সিক্ত হতে লাগলো অশ্রুতে। রক্তিম আভা ছড়িয়ে পড়ল আখি জোড়ার সফেদ অংশে। আব্বু আম্মুর কাছে ছুটে যাওয়ার জন্য ছটফট করছে অন্তর। আম্মুর কোলে মাথা রেখে সবটুকু অস্বস্তি দুঃখ দূরীকরণ করতে উদ্গ্রীব তনুমন। তবে এখন কি তা সম্ভব? রাত যে অনেক, নিদ্রায় তলিয়ে তারা। ডাকলে কি শুনবে? নেত্র গড়িয়ে নোনা জল বর্ষিত হতে লাগল। একরাশ আকুলতা যাতনা ভেতরে দাফন করে নিজ কক্ষের উদ্দেশ্যে মন্তর গতিতে হাঁটতে লাগলো হৃদি। এলোমেলো তার পথ চলার ধরন দেখতে বড়ই দুঃখিনী, অগোছালো লাগছে। সুখ নীর। অ্যাপার্টমেন্টের 6 তলায় আজ আনন্দঘন উত্তেজনাময় পরিবেশ। অতি ব্যস্ত রায়হান ফারহানা দম্পতি। আজ যে তাদের কনিষ্ঠ কন্যা হৃদির বিয়ে। পবিত্র এক বাঁধনে বাধা পড়তে চলেছে অগোছালো, সহজ সরল, চঞ্চল মেয়েটি। ভোরবেলা হতেই ফ্ল্যাটে জমজমাট আবহাওয়া। বাড়ির নারী সদস্যরা নিজ নিজ কর্মে লিপ্ত। পুরুষেরাও থেমে নেই, তাদের কর্ম সম্পাদন করে চলেছে নিষ্ঠার সহিত। ক্ষুদে সদস্যরা ছুটাছুটি করছে এদিক ওদিক, উপভোগ করে চলেছে বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ। নিজ যে কক্ষে বিছানায় হেলান দিয়ে বসে হৃদি। নিদ্রায় বুঝে আসছে আখি পল্লব। বিপরীত দিকে পাশাপাশি বসে নীতি এবং নিদিশা। নীতির হাতে খাবারের প্লেট। সে মোলায়েম স্বরে বলে চলেছে, হৃদু বইন আমার, খাবারটা খেয়ে নে, কতগুলো বেজে গেছে। চাচি টের পেলে কিন্তু খুব বকবে, খেয়ে নে না। নিদ্রায় মগ্ন মেয়েটি অস্ফুট স্বরে বলে উঠল, আবার ঘুম। নীতি পড়েছে ফাসাদে।
এই কুম্ভকর্ণকে এখন জাগাবে কি করে? আচ্ছা মুসিবত তো, এ মুসিবত হতে উদ্ধার করতে এগিয়ে এলো রাইসা। সে ব্যস্ত ভঙ্গিতে কক্ষে প্রবেশ করেই চমকালো। হৃদি এখনো ব্রেকফাস্ট করেনি। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। বিছানার ধারে ছুটে এলো সে। নিদ্রাচ্ছন্ন মেয়েটির ডান বাহু ধরে এক ঝটকায় বসিয়ে দিল। শক্ত কণ্ঠে ধমকে উঠল, এখনো পরে পরে ঘুমাচ্ছিস? খাবি কখন আর গোসল করবি কখন? ওঠ বলছি। আকস্মিক কাণ্ডে হকচকিয়ে গেল হৃদি। নিদ্রা পলায়ন করল পেছনের দরজা দিয়ে। রাইসার এমন অবতারে নীতি কাচুমাচু করে বলল, আপু ও খাচ্ছিল। চুপ, কত যে খাচ্ছিল দেখেছি। হৃদির পানে তাকে, আর তুই 5 মিনিট সময় দিলাম, চুপচাপ খেয়ে নে, নইলে ভালো হবে নাই বলে রাখলাম। গটগট করে সেথা হতে প্রস্থান করল রাইসা। আজকের দিনে এমনতর আচরণ না চাইতেও হবু কনের নেত্রকোণে জমাইত হলো অশ্রুবিন্দু। তা লক্ষ্য করে মলিন হলো নীতি, নিদিশার বদনখানি। আনন্দাঙ্গন, হে আজ সত্যি আনন্দমেলা বসেছে। বাড়িতে নতুন সদস্যের পদার্পণ হতে চলেছে। সে উত্তেজনায় মশগুল মালিহা ইনায়া। শতার্ধ বৃদ্ধা রাজেদা খানম লিভিং রুমের এক সোফায় বসে অভিজ্ঞতার আলোকে তত্ত্বাবধান করছেন সকল আয়োজন। সেই মতো কর্মলিপ্ত উপস্থিত নারীগণ। পুরো বাড়িতে এক উৎসবমুখর পরিবেশ, দেখতে বড় ভালো লাগছে। নজর কাড়া সে আয়োজন। তবে এত কিছুর ভিড়ে নির্লিপ্ত নিষ্প্রাণ দুজন বাপ বেটা যুগল। দুজনে ভিন্ন ভিন্ন দুই কারণে এমনতর আচরণ করছে। এজাজ সাহেব এ মুহূর্তে নিজ কক্ষে অফিসিয়াল কর্মে নিজেকে নিযুক্ত রেখেছেন, আর ইরহাম বাহিরের কর্ম সম্পাদন করে সদ্য কক্ষে প্রবেশ করল মানুষটি। এ নিয়ে মাহিয়া কম চেঁচামেচি করেননি। আজ যার বিয়ে তারই খোঁজ নেই, নিজের মতো ঘুরছে ফিরছে, কাজ করছে, দেখা পাওয়া মুশকিল। তবে এসবে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করল না ইরহাম। নিজের মতো করে কক্ষে প্রবেশ করলো, গোসল সেরে সতেজ দেহে বেরিয়ে এলো। সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে তোয়ালে চালনা করে চলেছে সিক্ত কেশে। উদম তার দেহের উপরিভাগ, নিম্নে কটন চেক পাজামা। এমন মুহূর্তে বিপ বিপ শব্দে আলোড়ন সৃষ্টি করলো ক্ষুদ্র যন্ত্রটি। জানান দিল কেউ যোগাযোগ করতে ইচ্ছুক। বা হাতে তোয়ালে চালনা করতে করতে বিছানার ধারে এগিয়ে গেল ইরহাম। ডান হাতে মোবাইল নিতেই কুঞ্চিত হলো ভুরু যুগল। কলার আইডি যে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, তবু কল রিসিভ করলো সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে বেটা? লম্বা এক সালাম দিয়ে হালচাল জিজ্ঞেস করলেন আসগর সাহেব। ইরহামের অধরে এক চিলতে হাসি ফুটে উঠল। দুর্বেদ্য সে হাসির রেখা। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন। তা হঠাৎ করে জনগণের নেতাজি আমাকে স্মরণ করলেন যে? কোনো দরকার? আসগর সাহেব প্রশস্ত হাসলেন। দরকার ছাড়া বুঝি স্মরণ করতে মানা? তা শুনলাম বিয়ে করছো, নতুন জীবনের জন্য অনেক অনেক অভিনন্দন। শুক্রিয়া। ভালোই করছে বিয়ে করে। আর কতকাল একা থাকবে বলো? এবার বরং বিয়ে শাদী করে সংসারী হও। জি নিশ্চয়ই, বিয়ে তো করারই ছিল। আফটার অল আমি তো আবার অন্যদের মতো হালাল ছেড়ে হারামে গা ভাসাতে পারি না। এছাড়া বিয়ের বয়স হয়েছে, শেষমেশ বুড়ো বয়সে বাহিরে চুকচুক করবো নাকি? সূক্ষ্ম খোঁচাটা ঠিক জায়গা মতো লাগলো। আসগর সাহেব গম্ভীর স্বরে বলে উঠলেন, মুখ সামলে কথা বলো চৌধুরী। জি মুখ সামলেই বলছি, বেসামাল হলে তো অন্যদেরই অসুবিধা। যাই হোক, শুভকামনার জন্য ধন্যবাদ। পারলে বিয়েতে আসবেন, পেট ভরে খেয়ে দিয়ে চলে যাবেন। পেট ভরে খাওয়ার জন্য চৌধুরীদের দ্বারস্থ হতে হবে এমন দিন এখনো আসেনি, আর আসবে না, বুঝতে পেরেছ বাছা? যাই হোক, বিয়ে শাদী করে মন দিয়ে সংসার করো। ওসব টেলেকশনের চিন্তা ছেড়ে দাও। নতুন বউকে নিয়ে ঘোরো, হানিমুন মানাও। বউকে নিয়ে হানিমুন করার জন্য ঘুরতে যেতে হবে এমনটা তো অবশ্যই নয়। স্বামী স্ত্রী একসাথে থাকলে ভাঙা ছাদের নিচেও হানিমুন করা যায়। যাই হোক, সবাই তো আর সব বোঝে না। এখন তাহলে রাখছি, বুঝতে পারছেন বিয়ে বলে কথা। কিছু বলবার সুযোগ না দিয়ে, ও হ্যাঁ, বিয়ে হয়েছে বলে ইরহাম চৌধুরী ভেজা বেড়াল হয়ে গেছে এমন ভাবনা আনবেন না যেন। ইনশাআল্লাহ নির্বাচনী প্রচারণাকালীন সময় দেখা হচ্ছে। রাখছি, আসসালামু আলাইকুম। কল কেটে সংযোগ বিচ্ছিন্ন করলো মানুষটি। ততক্ষণে সিক্ত কেশে তোয়ালে চালনা সমাপ্ত হয়েছে। ভেজা তোয়ালে যথাস্থানে রেখে ঘরের পোশাক পরিধান করে নিল সে।
চোখে রিমলেস চশমা পরে বেরিয়ে এলো কক্ষ হতে। সন্ধ্যাকালীন প্রহর, দিবাশেষে আপন নীরে ফিরছে মুক্ত বিহঙ্গের দল। সতেজ পবনে শিহরিত তনুমন, আনন্দাঙ্গনের বাহিরে অপেক্ষারত বরযাত্রীর গাড়ি। এক সারিতে দণ্ডায়মান গাড়িগুলো। এজাজ সাহেব অনিচ্ছা সত্ত্বেও এসবে যুক্ত হয়ে পড়েছেন। ওনার অপেক্ষায় বর এবং তার ছোট বোনের জন্য। অপেক্ষার প্রহর শেষে বেরিয়ে এলো ইরহাম, সঙ্গে বন্ধু তাইফ। মেরুন রঙের শেরওয়ানি পরিহিত মানুষটি, চোখে রিমলেস চশমা, যার আড়ালে লুকায়িত নভনীল চক্ষু জোড়া। হালকা চাপদারি উপস্থিতি গুরুগম্ভীর মুখশ্রীর সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে। বা হাতে রিস্ট ওয়াচ, পায়ে নবাবী শু। গৌরবর্ণের দেহে এমনতর সজ্জা বেশ মানিয়েছে। মালিহা খুশি মনে এগিয়ে গেলেন। মাশাআল্লাহ, আমার ইরুকে আজ খুব সুদর্শন লাগছে, কারণ নজর যেন না লেগে যায়। পুত্রের ললাটে চুম্বন এঁকে দিলেন উনি। ইরহামের অধর কোণে অতি সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। এদিকে ইনায়া এখনো অনুপস্থিত দেখে রাহিত বাড়ির অন্দরে প্রবেশ করতে বাধ্য হলো। লিভিং রুমে পৌঁছাতে দেখা মিলল ইনায়ার। লেহেঙ্গা পরিহিতা ললনা হিজাব ঠিক করতে করতে এগিয়ে আসছে। রাহিত দিল চটাপট এক ধমক। এতক্ষণ লাগে আটা ময়দা মাখতে? সবাই যে অপেক্ষা করছে সেখান নেই, চল তাড়াতাড়ি। রাহি ভাইয়া, আমি তো। কিচ্ছুটি শুনল না নাহিদ। রাহিত বড় বড় কদম ফেলে বেরিয়ে এলো। মলিন বদনে পিছু নিল মেয়েটি। সকলে গাড়িতে বসলে কারডোর উন্মুক্ত করে নিজ আসন গ্রহণ করলো বর। বরযাত্রী নিয়ে চলতে আরম্ভ করলো গাড়ি। লিভিং রুমে উপস্থিত বরযাত্রীর একাংশ, বাকিরা ছাদে, যেখানে অনুষ্ঠানের মূল আয়োজন করা হয়েছে। বড় একটি সোফায় বসে ইরহাম, ডান পাশে ইনায়া, বামে রাহিত। তাইফ দাঁড়িয়ে মালিহার পাশে। সকলের মধ্যমণি কাজী সাহেব। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। রাশেদ সাহেব ওনাকে নিয়ে কনের কক্ষে অগ্রসর হলেন। কনের বিপরীত দিকে বসে কাজী সাহেব। উনি কোমল স্বরে বললেন, বলো মা, কবুল। সে অনাকাঙ্ক্ষিত মুহূর্ত আজ উপস্থিত। কাজীর কণ্ঠ শুনে শুধু কর্ণ নয়, বরং হৃদয়ে কড়া নাড়ছে। ধুকপুক ধুকপুক করছে হৃৎপিণ্ড। সমস্ত উত্তেজনা, আনন্দ এক লহমায় উধাও। আছে শুধু একরাশ চিন্তা, ভীতু সন্ত্রস্ত ভাব এবং আপনজনকে ছেড়ে যাওয়ার যাতনা। থেমে থেমে কম্পিত হচ্ছে অন্তঃস্থল। কাজীর ডাকে সম্বিত ফিরে পেল নববধূ। ওর কাঁধে হাত রেখে অনুমতি এবং ভরসা দুটোই প্রদান করলেন ফারহানা। মায়ের পানে এক পলক তাকিয়ে সেই 3 বর্ণের শক্তিশালী মধুর শব্দটি উচ্চারণ করল হৃদি। কবুল। আবার বলো মা। আলহামদুলিল্লাহ, কবুল। ভেতরকার অস্থিরতা, ভীতু ভাব, সবটুকু উত্তেজনায় লুকায়িত রেখে 3 বার কবুল বলে মহান রবের নাম স্মরণ করে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হলো দুজন। অপরিচিত, ভিন্ন মানসিকতার অধিকারী, সর্বোপরি 2 মেরুর দুজনে এক সুতোয় বাঁধা পড়ল। দুই ধারে উপস্থিত সকলে আলহামদুলিল্লাহ বলে রবের শুকরিয়া আদায় করল। আজ থেকে হৃদি শেখের অন্যতম পরিচয় সেই ইরহাম চৌধুরীর সহধর্মিণী, তার অর্ধাঙ্গী। কেমন হতে চলেছে ভিন্ন পথের এই 2 পথিকের পথ চলা। প্রতিটি মেয়ের জীবনে একসময় এই দিনটির আগমন ঘটে। বড় বেদনাদায়ক সে লগ্ন। বুকের ভেতরটা পুরোদমে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনজনকে ছেড়ে যাওয়ার ভয়ে জীর্ণশীর্ণ দশা অন্তঃপুরের। অক্ষিকোলে নোনা জলের অস্তিত্ব শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা। আর দুদণ্ড দাঁড়ালে বুঝি গড়িয়েই পড়বে। রায়হান সাহেব আদরের কনিষ্ঠ কন্যাকে তুলে দিলেন জামাতার হাতে। দুঃখ ভরাক্রান্ত কণ্ঠে বললেন, আমার মেয়েটা বড় সরল, অগোছালো, ওকে একটু মানিয়ে গুছিয়ে নিও বাবা। ও হয়তো ছেলে মানুষই করবে, তুমি তো বুঝদার, ওকে মনের মতো গড়ে নিও। কষ্ট পেতে দিও না আমার মেয়েটাকে। ইরহাম দ্বিতীয় পিতার হাতে ভরসাযোগ্য হাতটি রাখল। চিন্তা করবেন না বাবা, ইনশাল্লাহ হৃদি ভালো থাকবে, আমরা ভালো আছি তো। সব পিতাই এমন ভরসার হাতখানি আশা করে। রায়হান সাহেবও তাদের ব্যতিক্রম নন। সুযোগ্য পাত্রের হাতে মেয়েকে দ্বারস্থ করে উনি আজ নিশ্চিত। তবে বুকের মধ্যিখানে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। জ্বলছে আঁখি যুগল। হৃদি ইরহামের হাতের মুঠো হতে নিজের হাতটি মুক্ত করে নিল। মেহেদিরাঙা হাতে পরিহিত লেহেঙ্গা সামলিয়ে ছুটে গেল জন্মদাত্রীর পানে।
দুহাতে মাকে আলিঙ্গন করে অশ্রু বিসর্জন দিতে লাগলো। সে কি কান্না! কান্নার তোপে কেঁপে কেঁপে উঠছে কাঁ। এতক্ষণ কোনো মতে নিজেকে সামলিয়ে রেখেছিলেন ফারহানা, তবে বুকের মধ্যিখানে মেয়েকে উপলব্ধি করে আর সামাল দিতে পারলেন না। মেয়েকে আলিঙ্গন করে ক্রন্দনে লিপ্ত হলেন। কুণ্ডলি পাকিয়ে অশ্রুমালা প্রকাশিত হতে লাগল। বা হাতে মেয়ের পৃষ্ঠে স্নেহময়ী হাত বুলিয়ে চলেছেন উনি। ডান হাতটি আদর করে চলেছে মেয়ের মাথায়। মা মেয়ের এমন কান্নার রোল দেখে খুদে সদস্য ফারিজাও আবেগতাড়িত হয়ে পড়ল। বাবার কোলে থাকা মেয়েটি দু হাতে বাবার গলা জড়িয়ে ধরল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, গলায় মুখ লুকিয়ে। সবাই কাঁদে কেন, তার দুঃখ পায় তো। হৃদি একে একে আপনজনদের জড়িয়ে কেঁদেই চলেছে। থামছে না সে অসহনীয় কষ্টদায়ক রোদন। ইরহাম এক দৃষ্টিতে অবলোকন করে চলেছে বধূ সাজে সজ্জিত রমণীর অশ্রু ভেজা মুখশ্রী। তার ভেতরে কি চলছে বোঝা দুষ্কর। নভনীল আখি যুগল নিবদ্ধ নববধূতে। এমন দুঃখময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন মালিহা এবং নাজরিন। ওনারা দুজন বলে কয়ে ধরাধরি করে নববধূকে গাড়িতে বসতে সহায়তা করলেন। হৃদিতকে গাড়িতে বসিয়ে মালিহা বন্ধ করে দিলেন ডোর। তবুও থেমে নেই দুঃখ জর্জরিত রমণী। কারউইন্ডো দিয়ে মাথা গলিয়ে বাহিরে তাকালো সে। অশ্রুজলে সিক্ত হতে লাগলো কপলদয়ের ত্বক। রক্তাক্ত আভা ছড়িয়ে পড়ল আঁখি জোড়ায়। তা লক্ষ্য করে পিতামাতার চোখেও ভিড় জমালো নোনা জল। ফারহানা আবেগী চাহনিতে কনিষ্ঠ কন্যার পানে তাকিয়ে ইরহাম পরিস্থিতি অনুধাবন করে গুরুজনদের বিদায় জানিয়ে গাড়িতে বসল হৃদির ঠিক ডান পাশে। কনেপক্ষ বিদায় লগ্ন অনুধাবন করতে পেরে আবেগপ্রবণ ভঙ্গিতে বিদায় জানালো। নীতিকে জড়িয়ে অশ্রুপাত করতে লাগলো কিশোরী নিদিশা। রাইসা এক দৃষ্টিতে গাড়ির পানে তাকিয়ে ভেজা তার অক্ষি যুগল। চলতে আরম্ভ করলো বরযাত্রী বহনকারী গাড়িগুলো। উইন্ডো হতে মাথা গলিয়ে আপনজনদের দিকে অশ্রু সজল নয়নে তাকিয়ে মেয়েটি হাত নেড়ে বিদায় জানাতে লাগলো। ক্রমশ দূরে চলে যাওয়া স্বজনরাও দুঃখ কষ্ট গোপন করে বিদায় জানালো। সকলে দৃষ্টিসীমার বাইরে চলে গেলেই মুখখানি ভেতরে নিয়ে নিল হৃদি। অসহনীয় দুঃখময় ক্রন্দনে দিশেহারা হলো। দু হাতের তলায় লুকিয়ে নিল মুখখানি। ক্ষণে ক্ষণে কম্পিত হতে লাগলো কাঁ। সহসা হাতের উল্টো পিঠে পুরুষের স্পর্শ অনুধাবন করে বিহ্বল হলো। দু হাতের তেলো হতে সরিয়ে নিল বদন। ডানে তাকাতে লক্ষ্য করল স্বামীকে। হ্যাঁ, স্বামী। ঘণ্টাখানেক পূর্বে ৩ কবুল বলে যার সনে জুড়ে গিয়েছে আজীবনের জন্য। সে মানুষের হাতে রুমাল, মুখশ্রী বরাবরের মতোই গম্ভীর। সে গম্ভীর মানব অতি যতনে রুমালের স্পর্শে ওর সবটুকু অশ্রুকণা মুছে দিতে লাগলো। সমস্ত ধ্যানজ্ঞান অশ্রুকণায় এক ফোঁটা কণার অস্তিত্ব রইবে না এমন রূপে মুছে দিচ্ছে ক্রন্দনে লিপ্ত রমণী। অনাকাঙ্ক্ষিত এহেন আচরণে ক্রন্দন ভুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মুখশ্রী হতে রুমালের স্পর্শ সরে যেতে হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ যেন দম আটকে বসেছিল, তবে উপলব্ধি করতে লাগলো মরুণ্যে শুকিয়ে কাঠ গণ্ডস্থল। এক ফোঁটা জলের জন্য ছটফটানি অনুভূত হচ্ছে। এ মুহূর্তে পানি না পেলে বুঝি তৃষ্ণার্ত পীড়িত হয়ে মরণ আলিঙ্গন করবে। ঠিক সে মুহূর্তে পুনরায় অপ্রত্যাশিত আচরণ। পানির বোতল ওর মুখের সামনে ধরল সঙ্গী মানব। বোতলের সিপি খোলা শুধুমাত্র পানি পান করার অপেক্ষা। এক পলক স্বামীর দিকে তাকিয়ে বোতলের নাগালে মুখ নিল মেয়েটি। একটু বিলম্ব করল না, তৃপ্তি সহকারে পানি পান করতে লাগলো। প্রায় অর্ধেক বোতলের পানি শেষ করল। স্বস্তি মিলল শরীর ও মন উভয়ে। তপ্ত শ্বাস ফেলল হৃদি। ওর হাত হতে বোতলটি নিয়ে সিপি আটকে যথাস্থানে রেখে দিল ইরহাম। অতঃপর মোবাইল বের করে তাতে মনোনিবেশ করল। সবটুকু ধ্যান জ্ঞান সে তাই নিবদ্ধ। পাশে থাকা রমণী যেন অদৃশ্য, অস্পর্শ। এমন আচরণে অপ্রস্তুত হয়ে জানালার বাইরে তাকালো মেয়েটি। উপভোগ করতে লাগলো রাতের শহরের সৌন্দর্য। আনন্দাঙ্গনের দোরগোড়ায় এসে থামল গাড়ি। একে একে গাড়িগুলো হতে বরযাত্রীর সদস্যরা বেরিয়ে এলো। অবশেষে ইরহাম হৃদির পালা। ইরহাম বিনা বাক্যে গাড়ির দ্বার উন্মুক্ত করে বেরিয়ে গেল। এটাই প্রত্যাশিত ছিল। তে হতাশ না হয়ে দ্বার উন্মুক্ত করে বের হতে উদ্যত হলো মেয়েটি। তখনই আরও একবার ঝটকা।
ওর পাশের দ্বার উন্মুক্ত করে দিল এক মানব। বরবেশে সে দাঁড়িয়ে গম্ভীর মুখ মানবের হাতটি বাড়িয়ে দেয়া ওরই উদ্দেশ্যে। তা বুঝতে একটু অসুবিধা হলো না। হৃদি একবার বাড়িয়ে দেয়া হাত তো আর একবার গম্ভীর বদনে তাকালো, বুঝলো না এমনতর আচরণের মূল হেতু, তাই চুপটি করে পুরুষালী হাতের মাঝে নিজ হাতটি রাখল। হালাল সঙ্গীর যত্নশীল স্পর্শে শিউরে উঠল সারা কায়া। শক্তরূপে ওর পেলব হাতটি মুঠোবন্দি হলো সূক্ষ্ম হাতের মাঝে। সযত্নে ওর হাতটি ধরে বেরোতে সহায়তা করল ইরহাম। বদ্ধ করল দ্বার। তাইফ এবং রাহিত স্বল্প দূরত্বে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ইনায়া তো বেশ উৎফুল্ল ভাইয়ের নয়া রূপ দেখে। মালিহা মনে প্রাণে এ দুটির জন্য দোয়া করলেন। অর্ধাঙ্গের হাতে হাত রেখে নতুন গৃহে নতুন নীরে প্রবেশ করল নববধূর। আজ থেকে এই আনন্দাঙ্গনই মিসেস হৃদি শেখের নয়া বাস, নতুন ঠিকানা। নতুন কক্ষ, নয়া ঠিকানা। ওয়াশরুমের নব মোসর দিয়ে উন্মুক্ত করল দ্বার। জলের অস্তিত্বে সতেজতার খোঁজ পেয়েছিল মেয়েটি, তাই তো সবটুকু ক্লান্তি দূরীকরণ করার প্রয়াস চালালো। অতঃপর ওয়াশরুম হতে বেরিয়ে এলো হৃদি। পরনে তার নীলাভ রঙা জামদানি শাড়ি, সিক্ত দীঘল কালো কেশ, চোখে মুখে বিন্দু বিন্দু পানির কণা। বিয়ের সাজগোজ ধুয়ে মুছে ছাপ, তোয়ালে দিয়ে সিক্ত মুখশ্রী মশার ফাঁকে নতুন কক্ষ দেখতে লাগলো নববধূ। বিশালাকার প্রশস্ত জায়গা জুড়ে কক্ষটি। কক্ষের মাঝ বরাবর দেয়াল ঘেঁষে মাস্টার বেড, পেছনে আকর্ষণীয় হেডবোর্ড। বেডের ডান পার্শ্বে দেয়াল নয় বরং বৃহদাকার জায়গা জুড়ে জানালার মেলা। পাশাপাশি ছোটখাটো 6টি জানালা। জানালা সংলগ্ন বড় একটি শুভ্র রঙা সোফা, দুপাশে 2টি সিঙ্গেল সোফা, মধ্যিখানে আয়তকার ক্ষুদ্র টেবিল। বেডের বিপরীত দিকে বড় ডিভান, বা পাশে ওয়াল কাবার্ড এবং ড্রেসিং টেবিল। গোটা কক্ষটি সুসজ্জিত এবং শুভ্র রঙে ছেয়ে। দেখতেই শান্তি অনুভূত হয়, প্রশান্তি বয়ে যায় তনু মনে। বাহ, রুমটা তো বেশ ফিটফাট গোছানো। পুরুষ মানুষের রুম দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে রূপকথার কোনো রাজকন্যার ঘর। শ্বশুরবাড়ির বদলে ভুল করে এখানে চলে এসেছি। একাকী হেসে উঠল মেয়েটি। ঠিক সেই মুহূর্তে ভেজানো দ্বার উন্মুক্ত করে কক্ষে প্রবেশ করলো মালিহা এবং ইনায়া। ওনার হাতে খাবারের প্লেট। পুত্রবধূকে একাকী হাসতে দেখে উনিও মৃদু হাসলেন। কিরে মা, একাকী হাসছিস কেন? আকস্মিক ওনার কণ্ঠ শুনে থতমত খেল মেয়েটি। সুন্দর রূপে তোয়ালে হাতে নিয়ে বলল, কিছু না মা, এই ঘুরে ঘুরে দেখছিলাম রুমটা খুব সুন্দর করে গোছানো কিনা। ইনায়া প্রসন্ন চিত্তে বলে উঠল, জানো ভাবি, ভাইয়া না খুব গোছানো স্বভাবের, সব কিছু ফিটফাট চাই তার, তবে একটু এদিক ওদিক হলেই কি। উৎকণ্ঠিত কণ্ঠে শুধালো হৃদি, চিন্তা হচ্ছে খুব লোকটা রেগে মেগে ভূত হয়ে যায় না তো? আরে ভয় পেও না ভাবি, ভাইয়া আমার রাগী হলেও যাতে ভালো কেয়ারিং আছে। স্বস্তির নিঃশ্বাস ফেল হৃদি। যাক বাবা, বাঁচা গেল। সে তো আর গোছানো স্বভাবের নয়, বড্ড অগোছালো। রুমের অবস্থা তো অ্যামাজন জঙ্গল ফেল। হাহ, কি যে হতে চলেছে এবার। গোছানো মানবের ভাগ্যে কিনা অগোছালো রমণী মন্দ নহে। মালিহার স্পর্শে ভাবনায় ছেদ পড়ল। শাশুড়িমা ওর হাতটি ধরে বিছানায় বসিয়ে দিলেন। অনেক কথা হলো, এবার বস তো মা, খাবারটা খেয়ে নে। সেই কোন বেলা খেয়েছিস, নে খেয়ে নে। খাবার একদম সঠিক সময় আগমন হয়েছে। খিদের জ্বালায় পেট তো পাকপাখালির দল কানামাছি খেলা শুরু করে দিছিল। মা, খাচ্ছি, এত ব্যতিব্যস্ত হতে হবে না, আগে বলো তোমরা খেয়েছ? পুত্রবধূর প্রশ্নে খুশি হলেন উনি। সন্তুষ্টি প্রকাশ করে বললেন, হ্যাঁ রে মা, আমরা খেয়েছি, এবার তুইও খেয়ে নে। হৃদি মিষ্টি হাসি উপহার দিয়ে যেই না প্লেট হাতে নিতে উদ্যত হলো, অমনি দাঁড়া, তোকে কষ্ট করে খেতে হবে না, এমনিতে ক্লান্ত শরীর, আজ বরং আমি খাইয়ে দিচ্ছি, হাঁ করত। প্রত্যাশিত আচরণে মেয়েটি খুব খুশি হলো। যা পরিলক্ষিত হচ্ছে মায়াবী চেহারায়। মালিহা যত্ন সহকারে কন্যা সম পুত্রবধূকে নিজ হাতে খাইয়ে দিলেন। ইনায়া মায়ের পাশে বসেছিল। দুষ্ট এসে বলল, বাহ, বাড়িতে তাহলে আমার নতুন প্রতিদ্বন্দ্বী চলেই এলো। মালিহা হেসে মেয়ের বাহুতে চাপড় মেরে দিলেন। খাবার মুখে হাসল হৃদি নিজেও। খুনসুটিতে অতিবাহিত হলো ভোজন পর্ব। মালিহা এটো প্লেট হাতে উঠে দাঁড়ালো। কোমল স্বরে পুত্রবধূকে বলেন, তাহলে মা তুই থাক, আমরা আসছি কেমন? গুড নাইট। গুড নাইট।
মুচকি হেসে বলল রিদি। ইনায়া ভাবির সঙ্গে দুষ্টুমি করে বলল, ভাবি যান, তাহলে মিষ্টি মধুর অপেক্ষায় থাকো, তোমার বরকে এখনই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? বর? তার আগমনী সংবাদে না চাইতে উৎকণ্ঠিত হলো কোমল হৃদয়। শুকনো ঢোক গেল মেয়েটি। ইনায়া চোখ টিপে দ্রুত পায়ে মায়ের পিছু পিছু কক্ষ ত্যাগ করল। একরাশ উৎকণ্ঠা নিয়ে উঠে দাঁড়ালো মেয়েটি, ভাবনায় তলিয়ে গেল এক লহমায়। করিডোর ধরে হেঁটে যাচ্ছে ইরহাম। মৌমাছির ন্যায় দুপাশে ভনভন করছে তাইফ আর রাহিদ। অভিজ্ঞ ব্যক্তির ন্যায় উপদেশ দিয়ে চলেছে তাইফ, বন্ধু, অলরেডি 3 কোঠা পার করে বিয়ে করছো, আর দেরি করে না, প্রথম রাতেই বিড়াল মাইরা ভূত বানাইবে, ঠিক আছে? মামাতো ভাই রাহিদ বলল, ভাইয়া এত সুন্দর বই পেয়েছ, এখন একটু ভাবস দেখানো ছাড়ো, সুন্দরী বউ আদরে সহগে ভরিয়ে রাখো, বুঝলে? তাই অসন্তুষ্ট কণ্ঠে বলল, বেটা তো এখন তো একটু রোমান্টিক নইলে দেখা যাইব নতুন বউ 2 দিন পর নারী অধিকার কমিশনে অভিযোগ করছে, কিংবা নতুন বউ পাখি ফুরত উড়গায়া। 2 হাতে উড়ে যাওয়ার ভঙ্গিমা করে দেখালো রাহিদ। এ দেখে খ্যাক খ্যাক করে হাসলো তাইব। শেষাক্ত এই কথাটা বেশ গায়ে লাগলো, তাই তো ওদের মুখের ওপর বাসর ঘরের দরজা বন্ধ করে দিল নতুন বর। দুজনেই হতবাক, হতবিহ্বল। পরক্ষণে সশব্দে হেসে উঠল, হাই ফাইভ করলো দুজনে। বিছানার ধারে চিন্তামগ্ন ছিল নববধূ। আকস্মিক দরজা বন্ধ করার জোরালো শব্দে হকচকে উঠল, ভীতু স্বরে চেঁচিয়ে উঠল, কে চোর, শাট আপ! ধমকে উঠল ইরহাম, পুরুষালী ভাড়েক্কি কণ্ঠস্বরে বড়সড় ধমক। তবে বিয়ের প্রথম রাতে মুখ ফুলিয়ে তাকালো রিদি। সেসবে ধ্যান না দিয়ে ইরহাম লক্ষ্য করল বিছানার উপর ভেজা তোয়ালে। ব্যাস, শুরু হলো নৈশকালীন লেকচার। এসব কি? হ্যাঁ, বুঝতে না পেরে মেয়েটি শুধালো, কি বুঝতে পারছো না? তোয়ালে কোথায় রাখতে হয় জানা নেই? আছে তো, তাহলে যাও, জায়গা মতো রেখে আসো। মেজাজ খারাপ হলো রমণীর। বিয়ের প্রথম রাতেই এমন মেজাজ দেখানো, অথচ বিয়ের আগে তো ভিন্ন কিছু বলেছিলেন। অহেতুক আদেশ গায়ে সইল না। তবু কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত না করে মেয়েটি ভেজা তোয়ালে হাতে নিল, অগ্রসর হলো কেবিনের পানে, বেলকনির পানে। সেটাই ভালো মতো মেলে দিল ভেজা তোয়ালে। অতপর কক্ষে ফিরে এলো। ততক্ষণে ইরহাম ওয়াশরুমে। সেদিকে তাকে মুখ বাঁকালো মেয়েটা। কোনো মতে শাড়ি সামলিয়ে হাঁটি হাঁটি পায়ে বিছানার কাছে গেল, শুয়ে পড়ল বিছানায় ডান পার্শ্বে আরামের সহিত। কিয়ৎক্ষণ বাদে ওয়াশরুম হতে বেরিয়ে এলো ইরহাম। পরনে শুভ্র রঙা টি শার্ট এবং কৃষ্ণবর্ণ ট্রাউজার। স্বল্প সিক্ত কেশে হাত বুলাতে বুলাতে ধীর পায়ে সুইচবোর্ডের কাছে গেল, নিভিয়ে দিল কক্ষের আলো। শুধুমাত্র ডিম লাইটের আলো ছড়িয়ে কক্ষে। মানুষটি বিছানার ধারে চলে এলো, শয্যা গ্রহণ করলো হালাল সঙ্গিনীর বাম পার্শ্বে। স্বয়ংক্রিয়ভাবে দৃষ্টি নিবদ্ধ হলো ডান পাশে ডিম লাইটের আলোয়। লক্ষ্য করল স্বল্প দূরত্বে নববধূ তার ক্লান্তির দরুণ নিদ্রায় তলিয়ে কিয়ৎক্ষণ তাকে রইল ঘুমন্ত কন্যার পানে। অতঃপর দৃষ্টি সরিয়ে নিল, ওষ্ঠাধর গোলাকার করে তপ্তশ্বাস ফেলল। বুঝে গেল আঁকি পল্লব ঘুমানোর দোয়া এবং আয়াতুল কুরসি পাঠ করে আস্তে ধীরে নিদ্রায় মগ্ন হল। দিবাবসুর দীপ্তিতে উজ্জ্বল বসুধা গভীর নিদ্রায় তলিয়ে মেয়েটি সূর্যি মামার কিরণ অপেক্ষা করে ঘুমিয়ে চলেছে অবিরাম, আকস্মিক। অ্যালার্মের কৃত্রিম কর্কশ ধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই বিরক্ত হলো ঘুমন্ত কন্যা। বিছানায় হাত ছুঁয়ে পৌঁছে গেল পাশে থাকা মোবাইল অবধি। আঙুল ছুঁয়ে তা বন্ধ করে আরামের নিদ্রায় তলিয়ে গেল। মিনিট 10 পর আবারও বেজে উঠল। বন্ধ করার 10 মিনিট পর আবারও কর্ণকুহরে কড়া নাড়তে লাগলো, অর্থাৎ সময় হয়ে গেছে, এবার উঠে পড়ো। বিরক্ত হয়ে মোবাইলটি আছাড় মারতে উদ্যত হলো মেয়েটি। ঘুমে ব্যাঘাত ঘটানো আর তার ঘোর অপছন্দনীয়। তবে আছাড় মারা আর হলো না, কেননা অ্যালার্ম বন্ধ হয়ে গিয়েছে। তাই স্বস্তিতে ঘুমোতে লাগলো। তবে ঘড়ির কাঁটা 8-এর ঘরে পৌঁছাতেই হুড়মুড়িয়ে উঠে বসলো মেয়েটি। হঠাৎই এই কর্কশ ধ্বনি কর্ণ তো নয়, বরং মস্তিষ্কে গিয়ে বিঁধছে। দপদপ করে জ্বলছে ভেতরে। কাঁদো কাঁদো মুখশ্রী বানিয়ে বালিশে ধাপ করে শুয়ে পড়ল। খানিক বাদে নিভু নিভু আখি যারা খুলতে নিজেকে আবিষ্কার করলো ভিন্ন অপরিচিত কক্ষে। ব্যাস, ঘুম পালালো পেছনের দরজা দিয়ে। বড় বড় চোখ করে কক্ষের সিলিংয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে এই মুহূর্তে কোথায়।
এই সিলিং, বিছানা, আসবাব দেখতে দেখতে সবটা স্পষ্ট হয়ে উঠল। মনে পড়ল এ তার স্বামীর ঘর, শ্বশুর বাড়ি। স্বস্তির নিঃশ্বাস ফেলে আরামে শুয়ে রইল। অতঃপর বিছানা ত্যাগ করে নেমে এলো। তখন ঘড়ির কাঁটা 8টা বেজে 20 মিনিট দেখাচ্ছে। হতাশে হাঁটি হাঁটি পায়ে ওয়াশরুমের দিকে এগোতে গিয়েও থমকে গেল। পিছু ঘুরে ফিরে এলো বিছানার ধারে। অপটু হাতে এলোমেলো কাঁথা, বালিশ ঠিকঠাক করতে লাগলো। সেই সঙ্গে কিছু একটা বিড়বিড় করে চলেছে। বিছানা গোছগাছ সম্পূর্ণ করে কাবার্ড সংলগ্ন তার লাগেজের কাছে গেল। এক সেট চুড়িদার, পোশাক এবং তোয়ালে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। 7:30 হতে অ্যালার্ম সেট করা। প্রতি 10 মিনিট পর পর বেজে উঠছিল। তবুও মিসেস চৌধুরী উঠলেন না। উনি নিজস্ব ধারা অব্যাহত রেখে 8টার পরে উঠলেন। তাও ভালো। বাবার বাড়িতে তো ঘড়ির কাঁটা 10 পার হলে তার সকাল হয়। এখানে তো 9-এর পূর্বেই সকাল হয়েছে, মন্দ নয় বটে। সতেজ মনে সিঁড়ি বেয়ে নামছে সদ্য স্নাত মেয়েটি। পরনে চুড়িদার পোশাক, সিক্ত কেশে এখনো বিন্দু বিন্দু পানির অস্তিত্ব বিদ্যমান। মায়ায় ভরা আঁখি যুগল লিভিং রুমে ঘুরে বেড়াচ্ছে। চেনাজনদের খুঁজে চলেছে, তবে কারোর দেখা মিলল না। ফোঁস করে শ্বাস ফেল হৃদি। লিভিং রুম পেরিয়ে আন্দাজ মতো কিচেনে গেল। সেথায় মিলল মায়ের দেখা, শাশুড়ি মা। গুড মর্নিং মা। মালিহা পরিচারিকার সঙ্গে কথা বলছিলেন। পুত্রবধূর কণ্ঠ শুনে পিছু ঘুরে তাকালেন। মিষ্টি হাসির রেখা ফুটে উঠল অধরে। গুড মর্নিং, কেমন আছিস মা? আয় কাছে আয়। ডান হাত বাড়িয়ে কাছে আহ্বান করলেন উনি। হৃদি অধর প্রসারিত করে মায়ের কাছে গেল, আলিঙ্গন করল এক পেশে। মালিহা চুমুকে দিলেন ললাটে কার্নিশে। আমি ভালো আছি মা, তোমার কি খবর বলো? এই তো আলহামদুলিল্লাহ। তা এত সকাল সকাল উঠলি কেন মা? আরেকটু ঘুমিয়ে নিতি, ইনু তো এখনো ওঠেনি। রাজার মনে হৃদি ভাবতে লাগলো, এমনি এমনি কি উঠেছে? বিয়ের 1 সপ্তাহ পূর্ব হতে আম্মু তাকে একগাদা জ্ঞান দিয়েছে, উপদেশ প্রদান করেছে। তার মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠা অন্যতম। আম্মু তো আর জানতো না ওর শাশুড়ি মা এত ভালো একজন মানুষ। দেরি করে ঘুম থেকে উঠলেও উনি কিছু মনে করবেন না। ভাবনা ত্যাগ করে হৃদি বলল, সমস্যা নেই মা, ঘুম ভেঙে গেল তাই চলে এলাম। এবার তোমাকে একটু ডিস্টার্ব করতে পারি? মালিহা হেসে উঠলেন। ডিস্টার্ব? হ্যাঁ। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, একদম বোরিং সময় কাটছে। ইনুও ঘুমে। এখন তুমি আমার সঙ্গে এসো তো, গল্প করবে। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে হৃদি বগল দাবা করে নিল। ওনাকে নিয়ে চলল লিভিং রুমে। বড় এক সোফায় পাশাপাশি বসে দুজনে মনের সুখে কত গল্পগুজব করতে লাগলো। তাদের গল্পের আসর ভঙ্গ হলো ব্রেকফাস্ট টাইমে। পরিবারের সদস্যরা সকলে বসে হৃদি শাশুড়ি মায়ের দেখা দেখি সবাইকে রুটি সবজি পরিবেশন করতে সহায়তা করল। ইরহাম ওর পানে এক পলক তাকে দৃষ্টি সরিয়ে নিল। হৃদি রুটির বোল হাতে ওর পাশে দাঁড়ালো। মুচকি হাসি উপহার দিয়ে 2টো রুটি তুলে দিল প্লেটে। তবে স্বামী নামক মানুষটার গম্ভীরতা এবং অতি ভাবস দেখে সকলের অলক্ষ্যে ভেংসি কেটে দিল। সবজি আর পরিবেশন করলো না, বেশি ভাব দেখায় নিজে নিয়ে খাক। তার আর দরকার পড়ল না। মালিহা নিজে পুত্রের জন্য সবজি পরিবেশন করে দিলেন। এবার ওনার দেখা দেখি হৃদিও চেয়ারে বসলো। রুটি ছিঁড়ে সবজি সমেত যেই না মুখে নিল, অমনি শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছালো। কেউ যদি বিয়ের পরদিনই সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে মন গোলানোর ভাবনা ভেবে থাকে, তাহলে সেটা ভুলে যাওয়াই ভালো। এসব সিলি ট্রিক্স কাজে দেবে না। হৃদি বিস্ময় মাখা নয়নে তাকালো। বুঝতে অসুবিধা হলো না এসব তাকে উদ্দেশ্য করেই বলা। কৌতূহল দামাতে না পেরে মেয়েটা প্রশ্ন করে বসলো, ক্ষমা করবেন বাবা, আমি কাউকে পটানোর চেষ্টা করছি না। আর কেনই বা পটানোর চেষ্টা করব? বাবা সম্বোধন শুনে রাগের বহিঃপ্রকাশ করলেন এজাজ সাহেব। হে মেয়ে, তুমি কাকে বাবা বলছো? হ্যাঁ, যেখানে তোমার মতো 2 পয়সার মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে মানি না, সেখানে কে তোমার বাবা? একদম বাবা বলে ডাকবে না। সম্পূর্ণ অপ্রত্যাশিত আচরণে বাকরুদ্ধ হৃদি। তার অক্ষি কোলে জমাইত হতে লাগলো বিন্দু বিন্দু জল। আচমকা এমনতর আচরণ সে মানতে পারছে না। শ্বশুর বাবা এমন করে কেন বলছেন? সে 2 পয়সার মেয়ে, এতটাই নগণ্য, মূল্যহীন। শুধু শুধু রাগ করছো কেন? ও বেচারি এ বাড়িতে নতুন, ওর জানা ছিল না তোমার মতো কোটি টাকার মানুষকে বাবা ডাকতে যোগ্যতা লাগে। আসলে সবাই তো আর বাবা ডাক শোনার যোগ্য নয়। একমাত্র পুত্রের বাক্যমালা ওনার শ্রবণ ইন্দ্রিয়ে সীসার ন্যায় প্রবেশ করল।
জ্বলন অনুভূত হচ্ছে শিরায় শিরায়। ইরহাম ওনার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বিপরীত দিকে বসে থাকা অর্ধাঙ্গীর পানে তাকালো। ওর মলিন বদন লক্ষ্য করে ঈষৎ কঠোরতম স্বরে বলল, এই মেয়ে, খবরদার কাঁদবে না। এত বাবার ডাকার কি আছে? তোমার নিজের বাবা আছে না? তাকে আব্বু, বাবা, পাপা যা খুশি ডাকবে। কোনো কোটি টাকার মানুষকে নয়, বুঝতে পেরেছ? হৃদির নেত্রকোণ গড়িয়ে এক ফোঁটা পানি পড়ল। দ্রুত দৃষ্টি নত করে নিল সে। লুকালো নোনা জল। রাজেদা খানম পুত্রের পানে অসন্তুষ্ট কণ্ঠে বললেন, তুই আর বুঝদার হইলি না। কনিষ্ঠ কন্যার বিদায়ের 20 ঘন্টার বেশি অতিবাহিত হয়েছে। তার অনুপস্থিতি এখনই শ্মশানে পরিণত হয়েছে গোটা ফ্ল্যাট। চারদিকে নীরবতা, কোথাও হইহুল্লোর কিচিরমিচির নেই, সব নীরব। হইচই করার মানুষটি যে অনুপস্থিত নেই। কে করবে শোরগোল? ফারহানা একাকী আপন মনে কর্মরত থাকছেন। সবটুকু যন্ত্রণা কষ্ট লুকানোর চেষ্টা করে চলেছেন অবিরাম। নাজরিন তা দেখেও নীরব। বুঝতে পারছেন এ যাতনা সহজে দূরীকরণ হওয়ার নয়। যদি না, ভাবনা ছেদ পড়ল। ফারহানার মোবাইলে রিং হচ্ছে, কল করেছে কেউ। মাতৃহৃদয় তো। কিচেন হতে এক প্রকার ছুটে গেলেন উনি। লিভিং রুমে টেবিলের উপর রাখা মোবাইলটি হাতে নিতে অধর কোণে ফুটে উঠল তৃপ্তিকর আভা। উনি দ্রুত কল রিসিভ করলেন। হ্যালো দিদি, আমার মা, কেমন আছিস? আবেগতাড়িত হয়ে পড়ল মেয়েটা। ব্যালকনিতে দাঁড়িয়ে বাহ্যিক সৌন্দর্য উপভোগ করতে করতে মৃদু স্বরে বলল, আমি ভালো আছি আম্মু, তোমরা সবাই কেমন আছো? আব্বু ভালো আছে? এতগুলো ঘন্টা বাদে মায়ের সঙ্গে যোগাযোগ। মন প্রাণ ঢেলে কথোপকথনে লিপ্ত হলো মেয়েটি। তবে বুদ্ধিমত্তার সঙ্গে এজাজ সাহেবের আচরণ গোপন করে গেল। প্রশংসা করল সকলের। ও পাশে থাকা ফারহানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুকরিয়া আদায় করলেন রবের। দোয়া করলেন মেয়ের সুন্দর ভবিষ্যৎ, সুখের সংসারের জন্য। রবির উত্তপ্ত কিরণে আলোকিত হয়ে উঠেছে বসুন্ধরা। দলীয় পার্টি অফিসে উপস্থিত ইরহাম আয়তাকার এক টেবিলকে কেন্দ্র করে বসে দলের ঊর্ধ্বতন সদস্যবিন্দু। সভাপতি সাহেব বলে চলেছেন, নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, মাত্র 3 মাস। এবার প্রথমবারের মতো আমরা তরুণ কাউকে মনোনীত করছি। বিগত বছরগুলোতে অভিজ্ঞতার আলোকে মনোনয়ন করা হয়েছে। এখন সময় বদলেছে। তারুণ্যের জয়গান চারিদিকে। যে কোনো খাতে তরুণরা এগিয়ে, রাজনীতিতেও পিছিয়ে নেই। আশা করি তারুণ্যের এই জয়গান অব্যাহত থাকবে চৌধুরীর মাধ্যমে। ইরহাম নম্র স্বরে সম্মতি পোষণ করল, জি ইনশাল্লাহ, আমি নিজের সেরাটা দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করব। দলের একজন সিনিয়র সদস্য কিছুটা বিদ্রূপের স্বরে বলল, সব জায়গায় তারুণ্যের জয়গান চলছে তা ঠিক, তাই বলে অভিজ্ঞতার দরকার নেই এমনটাও নয়। চৌধুরী তো সবে এ লাইনে এসেছে, এখনই ওকে দাঁড় করানো উচিত হচ্ছে। তাও আবার বিপক্ষে রয়েছে আজগর মল্লিকের মতো বাঘা প্লেয়ার। দলীয় সভাপতি বললেন, চৌধুরী না হয় রাজনৈতিক জীবনে নতুন, আমি তো নই। অভিজ্ঞতা এবং বিচক্ষণতা দুটাই আমার রয়েছে। আশা করি আমার দূরদর্শিতা ভুল প্রমাণিত হবে না। নেতিবাচক জবাবে ওই সদস্য সন্তুষ্ট হতে পারল না। এর মধ্যে আবার কয়েকজন দলীয় সদস্য ইরহাম চৌধুরীর পক্ষে। এতে ওনার অন্তরে জ্বলন্ত বন্যী শিখা তোলপাড় করতে লাগলো। আরও কতক্ষণ দলীয় মিটিং চলল। অবশেষে সভা ভঙ্গ হলো। উঠে দাঁড়ালো সকলে, প্রস্থান করতে লাগলো সভাকক্ষ হতে। ইরহাম ধীর পায়ে দলের সভাপতির কাছে গেল, সেরে নিল কিছু দরকার আলাপন। কথোপকথন সমাপ্ত করে ইরহাম যেই প্রস্থান করবে তখনই সভাপতি বললেন, নতুন জীবনের জন্য শুভকামনা চৌধুরী, আল্লাহ তোমাদের দুজনকে সুখী করুন। ইরহাম মুচকি হেসে শুকরিয়া আদায় করলেন। উনি মৃদু হেসে পছন্দের শীর্ষের কাঁধ চাপড়ে দিলেন। আনন্দাঙ্গনের স্টেডি রুম ইরহামের অন্যতম পছন্দের স্থান, নীরব জায়গা। দেশি বিদেশি বইয়ের রকমারি সমারোহ সেথায়। দেয়ালের 3 পার্শ্বে ওয়াল লাইব্রেরি গঠিত। মধ্যখানে টেবিল, চেয়ার, টেবিল ল্যাম্প সহ যাবতীয় আসবাব। প্রায়শ রাতের অনেকটা সময় এখানে অতিবাহিত করে থাকে ইরহাম, তাই এ কক্ষের পরিচ্ছন্নতা আবশ্যক। যথারীতি মালিহা একজন পরিচারিকার সঙ্গে এখানকার পরিচ্ছন্নতা নিশ্চিত করেছেন। সে মুহূর্তে কক্ষে প্রবেশ করলেন পল্লবী। মালিহার ভাবি হন উনি, রাহিদের মা, এবং ইরহাম ইনায়ার মামি। উনি এসে সারা কক্ষে চোখ বুলিয়ে নিলেন। বাহ,
বই তো আরও বেড়েছে। মালিহা পিছু ঘুরে ভাবিকে দেখে হাসলেন। হ্যাঁ ভাবি, ছেলে আমার বই কিনে কিনে পুরো ঘর ভরে ফেলেছে। বই প্রেমী কিনা, তাই তো দেখছি। কিনে কিনে ঘর বোঝাই করবে, আর সেসব পরিষ্কারের দায় তোমার। কথাটা মালিহার ঠিক পছন্দ হলো না, তবু উনি দ্বিরুক্তি করলেন না, কাজে মনোনিবেশ করলেন। সুযোগ পেয়ে পল্লবী বলে উঠলেন, তা তুমি একা কেন? তোমার আদরের বৌমা কোথায়? শাশুড়ি এখানে খাটুনি খেটে মরছে, আর সে কিনা আয়েশ করছে, চমকালেন মালিহা। এবার জবাব দিতে বাধ্য হলেন। তুমি এসব কি বলছো ভাবি? মেয়েটা এ বাড়িতে নতুন এসেছে, সবই দুদিন, এর মধ্যে ওকে দিয়ে আমি ঘর পরিষ্কার করাবো? অতটা খারাপ ভাবো আমায়? আরে না না, তা বললাম কোথায়? আমি তো বলছিলাম ও ছোট ভাবি, সংসারের দায়িত্ব নেওয়ার জন্য সারাটা জীবন পড়ে আছে, সময় হলে আমি নিজে ওকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হব। পল্লবী উপহাস করে বললেন, আল্লাহ দিয়ে এতটা মাথায় তুলো না যে নামানো কষ্টকর হয়ে যায়। মালিহা এ কথার পৃষ্ঠে কিছু বলতে উদ্যত হলেন, তখনই মামি, মামা তোমাকে ডাকছে, এখন নাকি বেরোবে। ইনায়া এসে পল্লবীকে ডাক দিল। স্বামীর প্রসঙ্গে উঠতেই পুরনো কথা অসম্পূর্ণ রইল। ননদের পানে এক পলক তাকে স্টাডি রুম হতে প্রস্থান করলেন পল্লবী। মালিহা তপ্ত শ্বাস ফেলে ইনায়ার সাথে লিভিং রুম হতে অগ্রসর হলেন ভাই ভাবিকে বিদায় জানানোর জন্য। ঘোর অমানিসায় সে ধরিত্রী, চন্দ্রিমা লুকিয়ে মেঘের অন্তরালে। শীতের পবন বইছে চারিদিকে, বৈরী আবহাওয়া, বৃষ্টি হতে পারে। লিভিং রুমের সোফায় বসে মেয়েটি আনমনে অস্থিরতা অনুভব করছে। ঘড়ির কাঁটা তখন 10-এর কাছাকাছি। বাহ্যিক বৈরী ভাব তার অন্তরে প্রভাব সৃষ্টি করছে। বারংবার দৃষ্টি চলে যাচ্ছে প্রবেশদ্বারে। অপেক্ষায় একজনের। মালিহা ওয়াটার বটল হাতে সিঁড়ি বেয়ে নামছিলেন। হঠাৎ পুত্রবধূকে লক্ষ্য করে ঈষৎ চমকালেন। হৃদি এক সময় এখানে, পরক্ষণে বিষয়টি অনুধাবন হতে তৃপ্তিময় ঝলক পরিলক্ষিত হলো চেহারায়। পুত্রের অপেক্ষায় পুত্রবধূ মধুরতম মুহূর্ত। মুচকি হেসে উনি নেমে এলেন, এগিয়ে গেলেন হৃদির কাছে। কিরে মা, তুই এখানে? বুঝে অবুঝের মতো প্রশ্ন করলেন উনি। আকস্মিক ওনার কণ্ঠস্বরে হংচকিয়ে গেল মেয়েটি। তড়িঘড়ি করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মা, কত রাত হয়েছে, এখনো জেগে আছিস কেন মা? যা ঘুমিয়ে পড়। হৃদি আমতা আমতা করে দরজার পানে দুবার তাকালো, অতঃপর মায়ের কাছে সত্যি বলল, মা, তোমার ছেলে তো এখনো এলো না। বাহিরে জোরে বাতাস বইছে, আবহাওয়া ভালো না। উনি প্রসন্ন হলেন এহেন কথায়। ওর মাথায় হাত বুলিয়ে বললেন, চিন্তা করিস না মা, আমার ছেলেটা এরকমই, দেশ সেবাই ওর সমস্ত ধ্যান জ্ঞান। বাড়ি ফেরার কথা বোধহয় মনেই থাকে না। তুই রুমে যা, ও ঠিক সময় মতো চলে আসবে। কক্ষে ফেরার প্রস্তাব ঠিক মন মতো হলো না, তাই দ্বিমত পোষণ করল হৃদি। সমস্যা নেই মা, আমি এখানে আসি, ঘুম আসছে না, তুমি বরং যাও, বিশ্রাম নাও, উনি এই চলে আসবেন। মালিহা বুঝতে পারলেন স্বামীকে না দেখা অবধি প্রস্থান করবে না। তা উনিও আর বিরক্ত করলেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, বেশি রাত করিস না কিন্তু, কেমন? তুমি এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, বয়স হচ্ছে তো, বেশি বেশি বিশ্রাম দরকার। মালিহা হেসে ওর গাল টিপে দিলেন। ওরে পাকা মেরে, মাকে এত তাড়াতাড়ি বুড়ি বানিয়ে দিচ্ছিস? দাঁত বের করে হাসল হৃদি। সে হাসিতে সংক্রমিত হয়ে উনিও হাসলেন। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, ইরু বোধহয় ফিরে খাবে না, তাই দেরি করিস না বেশি, তাড়াতাড়ি শুয়ে পড়িস, রাত জাগা বাজে অভ্যাস। মাথা নাড়ল মেয়েটি। কথার ভিড়ে ইরু শব্দটি ঠিক খেয়াল করল না অন্যথায়। মালিহা ওয়াটার বটল পূর্ণ করে নিজ কক্ষের উদ্দেশ্যে ধাবিত হলেন। লিভিং রুমে একাকী রয়ে গেল হৃদি। বিড়বিড় করতে করতে মেয়েটা সোফায় বসে পড়ল। কত রাত হয়ে গেল, উনি এখনো বাহিরে করছেনটা কি? বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নাকি পতাকা উত্তোলন করছেন? যত সব দরবার। বিরক্ত বোধ হচ্ছে, তবুও সেটা হতে যাচ্ছে না। ওকে তো কেউ থাকতে বলেনি, নিজে থেকে স্বেচ্ছায় থাকছে, আবার বিরক্ত বোধ হচ্ছে। কেমন দ্বৈত জ্বালা। সহসায় জ্বলন সমাপ্ত হলো, বেজে উঠল কলিং বেল। উচ্ছ্বসিত হয়ে দ্রুত পায়ে মূল দ্বারের পানে অগ্রসর হল হৃদি। বিলম্ব না করে দ্বার উন্মুক্ত করল। অবশেষে দেখা মিলল একান্ত মানবের। ক্লান্ত শ্রান্ত দেহে মানুষটি দাঁড়িয়ে। অনাকাঙ্ক্ষিতভাবে তাকে দেখে ঈষৎ চমকিত। সে চমকানো ভাব চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট রূপে। হৃদি আলতো হেসে বলল, হায়, দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন।
দৃষ্টি সরিয়ে ভেতরে প্রবেশ করতে করতে সালাম দিল ইরহাম। আসসালামু আলাইকুম। স্বল্প অপ্রস্তুত হয়ে সালামের উত্তর দিল মেয়েটি। ওয়ালাইকুম আসসালাম। লিভিং রুম এরিয়া ত্যাগ করতে করতে ইরহাম গম্ভীর স্বরে শুধালো, এখনো জেগে কেন? হৃদি প্রত্যুত্তর দিতে যাচ্ছিল যে আপনার জন্য, তবে তার বলা হলো না। থমকে গেল গম্ভীর মানবের ভাবসওয়ালা উপদেশ শুনে। আর কখনো জাগবে না, ঘুমিয়ে পড়বে। পেছনের দণ্ডায়মান মানবীর কথা শোনার জন্য দাঁড়ালো না ইরহাম। বড় বড় কদম ফেলে সিঁড়ি বেয়ে দোতলার নিজ কক্ষের উদ্দেশ্যে রওনা হলো। পেছনে রয়ে গেল বিহ্বল হৃদি। এ কেমন লোক রে বাবা! ভানুর দুটি ছড়িয়ে ধরণীর বুকে আলোকিত চারিদিক। গভীর নিদ্রায় মগ্ন মেয়েটি ঘুমের ঘরে উষ্ণতার খোঁজে আরেকটুখানি ডানে চেপে গেল, জাপটে ধরল পাশ বালিশ। তবে শিরে উপশিরে কেমন শিরশিরানি অনুভূত হচ্ছে। অস্বস্তি জাপটে ধরছে আষ্টে পৃষ্ঠে। এমন অস্বস্তি থেকে ঘুমাতে দিল না। বিরক্ত হয়ে ঘুমকাতরে আঁখি জোড়া মেলে তাকালো। তাকাতেই হলো বিহ্বল। পাশ বালিশে বদলে এসব কি ওমা? অনাবৃত উদরে পেঁচিয়ে তার হাতটি। হৃদির চঞ্চল আঁখি যুগল একবার উদম উদরে, আরেকবার নিজ হাতে ঘুরে বেড়াচ্ছে। আর সবচেয়ে বড় চমক হলো, কয়েক সেকেন্ডের মধ্যেই যখন নয়নে মিলিত হলো নয়ন, নভনীল চক্ষুজোড়া তার পানে নিবদ্ধ। বিস্মিত নয়নে তাকে রইল মেয়েটি। ভুলে গেল নিজস্ব অবস্থান। বিপরীত পাশে থাকা মানুষটি গভীর চাহনিতে তাকিয়ে, যে চাহনি তোলপাড় সৃষ্টি করছে হৃদয়ে, তরঙ্গ বয়ে যাচ্ছে রক্তকণিকায়। সম্মোহিত মেয়েটি অনাবৃত উদরে এখনো হাত পেঁচিয়ে। অতিবাহিত হলো কয়েক মুহূর্ত। নভনীল চক্ষুজোড়া যেই পলক ঝাপটালো, অমনি চেতনা ফিরল হৃদির। নিজস্ব অবস্থান অনুধাবন করে আঁতকে উঠল। তড়িঘড়ি করে সরে গেল এক পলক। বিহ্বল স্বামীর পানে তাকিয়ে বিছানা ছেড়ে নেমে পড়ল। এলোমেলো ভঙ্গিমায় দৌড়ে প্রবেশ করলো ওয়াশরুমে। সশব্দে বদ্ধ করল দ্বার। খুলে রাখা দোপাট্টাটি তখনও বালিশের পাশে। মিস্টার চৌধুরী তো হতবাক, হতবিহ্বল সব একত্রে। কি থেকে কি হয়ে গেল এ? বিছানায় বসে সুপারি টুকরো টুকরো করে খণ্ডিত করে চলেছেন রাজেদা খানম। সমস্ত ধ্যান জ্ঞান সে কর্মে। তখনই সেথায় আগমন হলো নাত বউয়ের। উন্মুক্ত দ্বারে দাঁড়িয়ে মেয়েটি দৃষ্টি আকর্ষণ করল। আসসালামু আলাইকুম দাদি, আসবো? ওর পানে এক ঝলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন দাদি। অনুমতি প্রদান করলেন। ওয়ালাইকুম আসসালাম, আয়। মুস্কি হেসে ভেতরে প্রবেশ করলো মেয়েটি। দাদির পাশে দাঁড়িয়ে অনুমতি চাইল। বসতে পারি দাদি? দাদি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। অনুমতি পাওয়া মাত্রই বা পাশে বসল হৃদি। এক মনে অবলোকন করতে লাগলো সুপারি কাটা। এমনি গোল গোল চোখ করে কি দেহস? সুপারি কাটা দেখছি গো দাদি, বেশ ডেঞ্জারাস আছে, তোমার হাতে লাগে না? দাদি মৃদু হেসে বললেন, না লাগে না, বছরের পর বছর কাটতে কাটতে অভ্যাস হইয়া গেছে। আচ্ছা, তোমরা সিনিয়র সিটিজেনরা এত পান ভক্ত হও কেন? না মানে এই পান পাতে কিসের এত স্বাদ? আমার তো দেখতেই কেমন লাগে। সাদা দাঁত লাল টকটকে হয়ে যায়। মুখ বিকৃত করে বাক্য সমাপ্ত করল মেয়েটি। ওর সরল স্বীকারোক্তি শুনে নিঃশব্দে হাসলেন রাজেদা খানম। পান হইল নেশান লাহান, বুঝলি? একবার দুইবার তিনবার খাইলে নেশা ধরে যায়, আরও খাইতে মন চায়, ছাড়তে ইচ্ছা করে না, তাই নাকি? আচ্ছা, তাহলে তুমি এই নেশে কবে থেকে নেশাক্ত হলে? আমার বিয়ের পর থেকে। তোগো দাদার পান বহুত পছন্দ আসিল, হ্যার দেহাদেহি আমিও খাইতে আরম্ভ করলাম। এরপর হৃদি দুষ্টুমি সুর টেনে বলল, ওহো, দাদাজানের অভ্যাস তোমাতে ট্রান্সফার হলো, নট ব্যাড। ব্যাড বুট ছাড়তো, একখান খাইয়া দেখ, ভালো লাগবো। হৃদি দ্বিধান্বিত স্বরে শুধালো, বলছো খাবো? দাঁত লাল হয়ে যাবে না? রাখতো সেমরিত লাল নীলের কথা, একখান খাইয়া দেখ। দাদি পানের বক্স হতে একটি সাজানো পান ওর হাতে তুলে দিলেন। হৃদি ইতিউতি করছে, মুখে দেবে কিনা ভেবে দ্বিধায় পড়ে গিয়েছে। অবশেষে দ্বিধা ত্যাগ করে মুখে পান পুড়ে নিল। আস্তে আস্তে চিবোতে শুরু করলো। কি কেমন লাগতেছে? হৃদি মৃদু স্বরে পান চিবোতে চিবোতে অস্ফুট স্বরে বলল, সত্যি বলছি, মন খারাপ করো না আবার, আমার না কেমন যেন লাগছে। সশব্দে হেসে উঠলেন রাজেদা খানম। নাতবউ এমন আদুরে মুখ বানিয়ে বলছে, না হেসে পারলেন না। ওনার হাসি দেখে
হৃদি কাচুমাচু মুখে পান চিবোতে লাগলো। কেমন যেন স্বাদ লাগছে প্রথমবার বলে কি বিবাহ পরবর্তী জীবনে অতিবাহিত হয়েছে কদিন। হৃদি আজ স্বামীর সঙ্গে পিতৃগৃহে যাচ্ছে। বিয়ের পর প্রথমবারের মতো স্বাভাবিকভাবে আনন্দ উত্তেজনা বিরাজ করছে শিরায় উপশিরায়। খুশি ভাব স্পষ্টত মুখশ্রীতে। টয়োটা প্রিমিওতে পাশাপাশি বসে দুজনে ব্যস্ত সড়কে চলছে গাড়িটি। হৃদি কেমন ছটফট করছে, একটু পর পর জানালা গলিয়ে বাইরে তাকাচ্ছে, গুনগুন করছে কখনো কখনো, মনের সুখে গান গাইছে কি। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে কয়েকবার অর্ধাঙ্গীর পানে তাকালো ইরহাম, তবে তা স্বল্প সময়ের জন্য। সে মনোনিবেশ করলো ড্রাইভিংয়ে। শহরে যানজট পেরিয়ে তারা পৌঁছল সুখ নীরে। গাড়ির হর্ন শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছাতেই এগিয়ে এলেন সিকিউরিটি গার্ড, উন্মুক্ত করে দিলেন মূল ফটক। ভেতরে প্রবেশ করলো টয়োটা প্রিমিওটি। থামলো পার্কিং লটে। গাড়ি থামা মাত্রই চঞ্চল প্রজাপতির ন্যায় তিরিং বিরিং করে গাড়ি হতে বেরিয়ে এলো মেয়েটি। ছুটল লিফটের পানে, পেছনে রয়ে গেল নতুন জামাই, যার জন্য এত আয়োজন। সেই অবহেলিত ইরহাম শেষ হয়ে পাত্তা না দিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। সকলের জন্য ক্রয়কৃত উপহার এবং নাস্তা সামগ্রী বহনকারী ব্যাগ হাতে নিয়ে গাড়ি লক করলো, অগ্রসর হতে লাগলো লিফটের দিকে। ফারহানা এবং নাজরিন ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন জামাই এসেছে, কিচেনে যত কর্মব্যস্ততা। দুজনেই ঘর্মাক্ত দেহে রান্নার আয়োজন করে চলেছেন। নীতি ও নিদিশা লিভিং রুমে ফারিজার সঙ্গে খুনসুটিতে মত্ত। মোবাইলে ফানি ভিডিও দেখছে এবং হাসছে। তখনই কলিং বেল বেজে উঠল। উচ্ছ্বসিত হলো দুবন। ফারিজাকে কোল হতে নামিয়ে সোফায় বসালো নিদিশা। দ্রুত পায়ে ছুটে গেল দরজায়। হাসি মুখে দরজা খুলতেই সে হাসিটুকু মিলিয়ে গেল অনাকাঙ্ক্ষিত কাণ্ডে। হতবাক নয়নে তাকিয়ে নীতি, এ কি হলো? এটা ভদ্রলোকের বাড়ি, কোনো জলসাগর নয় যে হাহা হিহি করে অন্যদের শান্তি বিনষ্ট করবে। পুরুষালী ভারিক্কি স্বরে হকচকিয়ে গেল হৃদি ইনায়া। ডানে ঘুরে তাকালো দুজনে। চক্ষু তারে দৃশ্যমান হলো এজাজ সাহেবের অবয়ব। ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ল ইনায়া। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অবনত মস্তকে মৃদু স্বরে বলল, আব্বু আমরা আই এম সরি। ক্ষমা গ্রহণ করলেন না উনি, বরং রাশভারী কণ্ঠে আদেশ প্রদান করলেন, রুমে যাও, পড়তে বসো, ভুলে যেও না সামনে এইচএসসি, A+ যেন কোনোভাবে মিস না হয়। ইনা মলিন বদলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। অতঃপর শ্বেতা হতে প্রস্থান করতে উদ্যত হল। সে মুহূর্তে মালিহা উপস্থিত হলেন সেথায়। সাক্ষী হলেন অভাবনীয় এক কাণ্ডের। পাপা ফিরে যাচ্ছিলেন এজাজ সাহেব। আচমকে এমনতর সম্বোধন শুনে পিছু ঘুরে দাঁড়ালেন। তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন পুত্রবধূর পানে। কি বললে তুমি? পাপা, পাপা ডেকেছি, পাপা। ভারী নিষ্পাপ মুখে বলল হৃদি। ধমকে উঠলেন এজাজ সাহেব। এই মেয়ে, কিসের পাপা করছো? একদম উল্টাপাল্টা বলবে না। হৃদি মাসুম চেহারা বানিয়ে শ্বশুরের পানে এগিয়ে গেল। ওনার শার্টের স্লিভে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে আদুরে কন্যার ন্যায় বলল, তুমি তো আমাকে বাবা ডাকতে মানা করলে, তাহলে আমি কি বলে ডাকবো বলো তো? নাম ধরে তো আর ডাকতে পারি না, তাই পাপা পছন্দ একটা। মুখ তুলে উচ্ছ্বসিত বদনে শুধালো মেয়েটি। এজাজ সাহেব বাকরুদ্ধ। পুত্রবধূর নতুন অবতার ওনার প্রায় মুখ বানিয়ে দিয়েছে। বোধহীন হয়ে দাঁড়িয়ে উনি সাড়া না পেয়ে হৃদি ওনার বাহু ধরে নাড়াতে লাগলো। পাপা, ও পাপা, তুমি শুনছো কি বললাম? সম্বিত ফিরে পেতে সিটকে দূরে সরে গেলেন এজাজ সাহেব। উপস্থিত সহধর্মিণী এবং কন্যার মুখে এক পলক তাকিয়ে বিড়বিড় করে সেটা স্থান হতে প্রস্থান করলেন। পেছনে রয়ে গেল হতভম্ব মালিহা এবং ইনায়া। দুষ্ট হাসির রেখা ফুটে হৃদির অধর কোলে। পাপা। রবির উষ্ণ কিরণে আলো ঝলমলে বসুন্ধরা। দোতলার করিডোর ধরে হেঁটে চলেছে হৃদি। হাতে আলু চিপসের প্যাকেট, কানে গুজে ইয়ারফোন, শুনছে রোমান্টিক হিন্দি গান। গানের ছন্দে ছন্দে নড়ছে ওষ্ঠাধর। আনমনে হাঁটতে হাঁটতে মেয়েটি পৌঁছে গেল নিজস্ব কক্ষে। ভিড়িয়ে রাখা দ্বার দেখে কিছুটা বিরক্ত বোধ করলো। ডান হাতে মুখে আলু স্পুরে ধাক্কা দিল দৌড়ে। তৎক্ষণাৎ সেটি উন্মুক্ত হলো। আয়সী ভঙ্গিতে চিপস চিবোতে চিবোতে ভেতরে প্রবেশ করলেন হৃদি। তাকালো বায়ে, সেটি ঘটালো অঘটন।
স্তব্ধ চাহনিতে বাপাশে তাকে হৃদি দৃষ্টি নিবদ্ধ সমতল আরশি বরাবর। আরশির সম্মুখে দাঁড়িয়ে দীর্ঘকায় বলিষ্ঠ দেহী এক মানব, পরনে তার সফেদ পাজামা, উন্মুক্ত দেহের ঊর্ধ্বভাগ, সদ্য স্নান, মানবের হাতে তোয়ালে, সেটি চালনা করে চলেছে সিক্ত কেশের আনাসে কানাসে। শুষে নিচ্ছে প্রতিবিন্দু জলকণা, কিছু অবাধ্য জলকণা লেপ্টে প্রশস্ত বক্ষপটে, গলদেশ পৃষ্ঠ এবং স্কান্ধে। কেউ বা বক্ষভাজ গড়িয়ে পড়ছে উদরে। গৌরবর্ণের সুঠামদেহী মানবের এমন্তর রূপ যে কোনো ললনার হুঁশ উড়াতে সক্ষম। যেমন কেউ বাকরুদ্ধ তার অর্ধাঙ্গিনী। মেয়েটির হাতে থাকা চিপসের প্যাকেট এক প্রকার মুঠোবন্দি হয়ে গেল। কর্ণকুহরে তখন শ্রবণ হচ্ছে, তুমসে মুঝে ইয়ে কেহনা থা, ও কেহনা থা, হামদম হো সামনে তো ক্যা কাহো, ক্যা কাহানা থা হামদম। সত্যি বাকশূন্য মেয়েটি। একান্ত জনের এমনতর খোলা রূপ তার তনুমনে তোলপাড় সৃষ্টি করল। চেঁচানো কিংবা প্রতিবাদী স্বরে কিছু বলার কথাই ভুলে গেল। আস্তে ধীরে দৃষ্টি সরিয়ে নিল মেয়েটি। চিপসের প্যাকেট হাতে সেতা হতে প্রস্থান করাই শ্রেয় মনে করল। তবে তেমনটি হলো না। পেছন হতে শোনা গেল গম্ভীর স্বরে, হেই ওয়েট। মেয়েটি শুনলে তো কর্ণকুহরে তার তখন পৌঁছাচ্ছে। होठों पे क्यों आने से ये शर्माते हैं, आँखों में क्यों ये हर घड़ी आ जाता है। ধীর পায়ে সেতা হতে বেরিয়ে গেল মেয়েটি। দ্রুত দেহে পাঞ্জাবি গলিয়ে ইরহাম অবলোকন করল সে প্রস্থান। বোধগম্য হলো না এমন আচরণের মূল হেতু কি। হৃদির চোখে মুখে ফুটে উঠেছে অবর্ণনীয় খুশির ছাপ। উচ্ছ্বসিত মেয়েটি আত্মহারা হয়ে শাশুড়িমায়ের ডান কপলে চুমো এঁকে দিল। লজ্জা মিশ্রিত মেকি বিরক্ত প্রকাশ করলেন উনি। তবে মনে মনে খুশি হলেন, হাসলেন পুত্রবধূর হাসি মুখ দেখে। সারাটা দিন আনন্দে আত্মহারা হয়েই অতিবাহিত হলো। সময়ের পরিক্রমায় হাজির হলো রাত্রি। লিভিং রুমে তখন ছোটাছুটি করে চলেছে মেয়েটি। আকস্মিক কলিং বেল বেজে উঠল। থমকে গেল হৃদি, পিছু ঘুরে তাকালো মূল ফটকের পানে। ইরে, এর কথা তো বেমালুম ভুলে গিয়েছিল। এবার কি হবে? অনবরত শুকনো ঢোক গিলতে লাগলো সে। ততক্ষণে একজন পরিচারিকা দ্বার উন্মুক্ত করে ফেলেছে। সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো ইরহাম। হৃদি দ্রুত পায়ে সেতা হতে ভেগে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে তা বাস্তবায়িত হলো না সঙ্গীর অনুপস্থিতিতে। ঘাবড়ে গেল মেয়েটি। ডানে বামে ঘুরে সঙ্গীকে খুঁজতে লাগলো, কোথাও নেই। এর মধ্যে গেল কোথায়? অজানা ভয়ে গলদেশ শুকিয়ে গেল। টলমল করে উঠল আঁখি যুগল। হঠাৎ পেছন হতে সঙ্গীর কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ালো। চক্ষু হলো চরক গাছ। হোয়াট দ্য হেক, ম্যাও। লিভিং রুম অতিক্রম করে এগিয়ে যাচ্ছিল ইরহাম। সহসা পায়ের কাছে বিড়ালের কণ্ঠ শুনে চমকালো। মাথা নিচু করে তাকালো পায়ের পাতার পার্শ্বে। ছোট্ট এক বিড়াল ওর মুখপানে চেয়ে। অবাক হলো মানুষটি। আর ভয়ে হাবুডাবু খেতে লাগলো হৃদি। সব শেষ। ওর আদুরে পকিমন বুঝি শেষমেশ। খারুশ চৌধুরীর হাতে শহীদ হতে চলেছে না, এ হতে পারে না। দ্রুত পায়ে ছুটে গেল সে। ততক্ষণে পকিমন ইরহামের কোলে। ওকে কোলে তুলে উঠে দাঁড়ালো ইরহাম। ঠিক ওর সামনে এসে ব্রেক কষলো মেয়েটা। বাঁকা হেসে বলল, হাই, সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? দাঁত বের করে শুধালো মেয়েটা। মাথা নাড়িয়ে ইতিবাচক সম্মতি জানালো ইরহাম। বিড়ালের তুলতুলে নরম দেহে হাত বুলিয়ে প্রশ্ন করলো, ও কোথা থেকে এলো? ভিতর রমণীর মুখশ্রী কালো মেঘে ছেয়ে গেল। আদরের সঙ্গীর পানে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, ও আমার পোষা বিড়াল। আমি চেয়েছিলাম বলে আম্মু সকালে পাঠিয়েছে। আপনি দয়া করে। অসম্পূর্ণ রইল বাক্য। বেড়াল কোলে নিয়ে হাঁটতে আরম্ভ করেছে মানুষটি। লিভিং রুম অতিক্রম করে সিঁড়ি বেয়ে নিজ কক্ষে পৌঁছে গেল। পিছু পিছু দ্রুত কদমে ছুটল হৃদি। পাশে ওর প্রিয় বিড়ালকে ঝাড়ি মেরে শহীদ না করে দেয়। হৃদি কক্ষে পৌঁছে হতবাক। পকিকে মেঝের একাংশে আরাম করিয়ে বসিয়েছে ইরহাম। আদরের প্রাণী ওর দিকে তাকিয়ে প্রসন্ন ভাব প্রকাশ করলাম, ম্যাও। ইরহাম সোজা হয়ে দাঁড়ালো। হাতে থাকা রিস্ট ওয়াচ খুলতে খুলতে হৃদিকে জিজ্ঞেস করলো, ক্যাটফুড আছে, নিয়ে এসো। ওর বোধহয় ক্ষুধা লেগেছে। হতবাক রমণী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ধীর পায়ে হেঁটে কক্ষ হতে বেরিয়ে গেল। যখন ফিরে এলো তখন ইরহাম ফ্রেশ হয়ে বেরিয়েছে। বিড়ালের পাশে হাঁটু মুড়ে বসে তুলতুলে শরীরে হাত বুলিয়ে চলেছে।
হৃদি গিয়ে স্বামীর পাশে হাঁটু মুড়ে বসলো, বাটিতে থাকা ক্যাটফুট এগিয়ে দিল পকির দিকে। খাবার খেয়ে পকিমন উৎফুল্ল হয়ে ডেকে উঠল, খেতে লাগলো নিজস্ব খাবার। ইরহাম বলে উঠল, খিদে পেয়েছিল বেশ। মাথা নাড়িয়ে স্বামীর পানে তাকালো হৃদি, বিস্ময় ভাব লুকাতে না পেরে বলে উঠল, আপনি বিড়াল পছন্দ করেন? ওদের প্রতি ঘৃণা লাগে না? ইরহাম ভুরু কুঁচকে তাকালো, না মানে অনেকেই পছন্দ করে না, তাই জিজ্ঞেস করলাম আর কি। ইরহাম উঠে দাঁড়ালো, কেশে হাত বুলিয়ে বলল, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পছন্দ করতেন, তার উম্মত হিসেবে আমরা কি করে বিড়াল অপছন্দ করতে পারি? অপ্রত্যাশিত জবাবে প্রসন্ন হলো কোমল হৃদয়। কৌতূহলী হৃদি শুধালো, সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পছন্দ করতেন? বিছানায় বসলো ইরহাম, বলল, বিভিন্ন হাদিসে তাই তো বর্ণিত আছে। তাহলে তো ভালোই, পকি এখন থেকে এখানেই থাকবে। নো চিন্তা ডুফুর্তি। পকি কে? ভুরুকুসকে তাকালো মানুষটি। হৃদি উৎফুল্ল হয়ে শোনালো, আরে পকি আমার সোনাটা, ওর নাম পকিমন, আমি নিজে রেখেছি, সুন্দর না? এমন অদ্ভুত নাম কি করে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে ইরহাম। হৃদি অধর প্রসারিত করে পুকির পাশে বসলো, কোলে তুলে নরম চুমন এঁকে বলল, একটা জনপ্রিয় কার্টুন আছে, ওখানে পকিমন নামের ক্যারেক্টার ছিল, নামটা খুব কিউট, আমার বেশ পছন্দ হলো, তাই তো যখন ওকে খুশিতে কত কি বলে গেল মেয়েটি। ইরহাম এক দৃষ্টিতে তাকিয়ে রইল, প্রত্যক্ষ করে গেল চঞ্চল বধূর বকবকনির সামান্য অংশবিশেষ। আধারিয়া রজনী, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। আধার চিরে সরু রেল পথ ধরে এগিয়ে চলেছে একটি দীর্ঘকায় ট্রেন। আশেপাশে ঘন বৃক্ষরাজি, ট্রেনে স্বল্প কিছু যাত্রী এবং অসংখ্য মালামাল। একটি বগিতে 4 জন বসে, পরিবারের সদস্য তারা, স্বামী স্ত্রী এবং বৃদ্ধ পিতার সঙ্গে কনিষ্ঠ ভ্রাতা। বৃদ্ধ মানুষটি বগির একটি সিটে শয্যাশায়ী, বয়সের ভারে নুয়ে দেহ। ওনার বিপরীত দিকে স্বামী স্ত্রী বসে, কনিষ্ঠ ভ্রাতা পাশের সারির সিটে বসে পত্রিকা পড়ছে। অন্ধকারের মাঝে চলমান তাদের বহনকারী ট্রেন। একটা দুটো করে কয়েকটি স্টেশন অতিক্রম হলো। চতুর্থ স্টেশনে এসে থামলো ট্রেনটি। বেশ কিছু যাত্রী নেমে গেল, আর মাত্র 2টো স্টেশন বাকি। সারা ট্রেনে মাত্র 9-10 জন যাত্রী অবশিষ্ট। ভিন্ন ভিন্ন বগিতে বসে তারা, কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন, কেউ মোবাইলে মগ্ন, কেউ বা আলাপচারিতে লিপ্ত। ট্রেন যেই চলতে শুরু করবে অমনি ভেতরে প্রবেশ করলো কয়েকজন। নৈশকালীন সময়ে তাদের আকস্মিক উপস্থিতি বড় ভুতুড়ে লাগলো, কেমন গা ছমছমে পরিবেশ। বগিতে থাকা কয়েকজন নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলতে লাগলো। তন্মধ্যে চলতে আরম্ভ করেছে ট্রেনটি। নতুন উদিত 8 জন কোনো নির্দিষ্ট সিটে বসলো না, বরং এলোমেলোভাবে ছড়িয়ে সিটে পড়ল। হাঁটতে লাগলো এদিক ওদিক, তীক্ষ্ণ তাদের চাহনি, যে চাহনিতে ভীতু সন্ত্রস্ত হলো পূর্ব হতে উপস্থিত যাত্রীগণ। অতিবাহিত হতে কিছু সময় লাগলো। হঠাৎ ঘুটঘুটে আধারে আরম্ভ হলো রক্তক্ষয়ী খেলা। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ক্ষুদ্র বগির ভেতরে গঙ্গানি শব্দ প্রতিধ্বনিত হয়ে চলেছে, রক্তে রঞ্জিত হচ্ছে ট্রেনের আসন। পরপর কয়েকটি দেহ নিথর রূপে লুটিয়ে পড়ল মেঝেতে। চলমান রইল সে শত্রু শত্রু খেলা। আধারিয়া রজনীতে এ কোন বিপদ ঘনিয়ে এলো? কারা এরা? কিসের শত্রুতা তাদের মধ্যে? কেন এই অনাহুত রক্তারক্তি? ঘুটঘুটে অন্ধকারে এ প্রশ্ন এবং তার জবাব দুয়ে হারিয়ে গেল। ঘন গাছপালায় আচ্ছাদিত সরু লাইন ধরে এগিয়ে চলেছে ট্রেনটি। স্বল্প সময়ের মধ্যে এই ছোটখাটো এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যেন। একই সর্বনাশা কাণ্ড। ভানুর দুটি ছড়িয়ে ধরণীর বুকে। রৌদ্রময় এক শুভা, হালকা পবনের স্পর্শে নৃত্যরত বৃক্ষপত্র। নিষ্কক্ষে আরশির সম্মুখে দাঁড়িয়ে মেয়েটি দীঘল কালো কেশ উঁচু করে ঝুঁটিতে আবদ্ধ করে চলেছে সে। পরনে তার কৃষ্ণবর্ণ সালোয়ার কামিজ, দোপাট্টায় বর্ণালী রঙা প্রিন্টেড কারুকাজ। মুখশ্রীতে মানানসই কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া, ভারী মিষ্টি দেখতে লাগছে। মেয়েটি দ্রুততার সহিত তৈরি হচ্ছে, দেরি হয়ে গেছে বেশ। তাই টেরও পায়নি কখন কক্ষে স্বামীর আবির্ভাব হয়েছে। হৃদি দ্রুত ঝুঁটি বেঁধে আরশিতে একবার নিজেকে দেখে নিল, অতবার ঘুরে দাঁড়ালো। বিছানায় রাখা
সাইড ব্যাগ হাতে নিতেই কর্ণকুহরে পৌঁছালো। ব্যাগটা খুলে দেখো পছন্দ হয় কিনা। চমকে ডানে তাকালো মেয়েটি। ইরহাম আরশির সম্মুখে দাঁড়িয়ে কেশে হেয়ার ব্রাশ চালনা করে চলেছে। বরাবর মতো মুখশ্রী গম্ভীর। হৃদি কাঁধে ব্যাগ জড়িয়ে বলল, সরি, আমার একটু লেট হয়ে গেছে, এসো। দেখবো, ঠিক আছে, এসে দেখবো। ব্যস্ত ব্যাগ কক্ষ হতে ত্যাগ করতে ব্যর্থ হলো হৃদি। ওর ঠিক সম্মুখে এসে দাঁড়ালো মানুষটি। এত দূর তো হাজির হলো কি করে? আচমকা কাণ্ডে স্বল্প ভীতু হলো মেয়েটি। বক্ষে হাত রেখে ঘন শ্বাস ফেলে অসন্তুষ্টি প্রকাশ করলো। এমন ভূতের মতো করছেন কেন? ভয় পেয়েছি না? থমথমে মুখশ্রী মানুষটি সে নিজ বক্তব্য পেশ করলো। ব্যাগটা খোলো, পছন্দ মতো একটা জড়িয়ে তবে বেড়াবে, এর আগে নয়। ভারী মুসিবত তো, দেরি হয়ে গেছে। এর মধ্যে উনি তপ্ত শ্বাস ফেলে কাঁধে থাকা ব্যাগ বিছানায় রাখলো হৃদি। হাতে নিল বিছানার একাংশে রাখা একটি শপিং ব্যাগ। সেটা আনপ্যাক করতেই বিহ্বল হলো। দোপাট্টা? হ্যাঁ, তাই তো, দুটো সুন্দর আকর্ষণীয় দোপাট্টা। হৃদি উদ্গ্রীব হয়ে দ্রুত হস্তে বিছানায় রাখা আরও একটি শপিং ব্যাগ উন্মুক্ত করলো। সেখানেও দুটো সুন্দর আকর্ষণীয় দোপাট্টা। মেয়েটি বিস্মিত বদনে পিছু ঘুরে তাকালো। থমকে গেল অতি সন্নিকটে স্বামীকে অনুভব করে। মুখোমুখি দাঁড়িয়ে দুজন, মধ্যকার দূরত্ব অতি সামান্য। একে অপরের চোখে চোখ পড়ল। নভনীল আখি যুগলে ডুবে গেল কৃষ্ণ কালো আখি। থমকে গেল এই সময় হৃদির বিমুগ্ধ দৃষ্টি স্বামীর গম্ভীর বদনে ঘুরে বেড়াতে লাগলো। সফেদ পাঞ্জাবি পরিহিত স্বামীকে দেখে আরও একবার হলো বিমোহিত। বিপরীত দিকে ইরহাম অপলক দৃষ্টিতে তাকে অর্ধাঙ্গীর পানে মায়ায় ভরা চেহারা পেরিয়ে দৃষ্টি আকর্ষণ করলো সহধর্মিনীর পরনে থাকা পাতলা দোপাট্টায়। সহসা মোহাচ্ছন্ন ভাব ভঙ্গ হলো। চোখে চোখ রেখে ইরহাম বলে উঠল, একজন নারীর অন্যতম মূল সম্পদ হলো তার সৌন্দর্য, সম্ভ্রম। এর ওপর কোনো পরপুরুষের হক নেই। শুধুমাত্র একান্ত মানুষটির হালাল অধিকার রয়েছে এই সৌন্দর্য আকৃষ্ট হওয়ার, মুগ্ধতা প্রকাশ করার, অন্য কারণ নয়। ঘর কেটে গিয়ে বাস্তবে পদার্পণ করলো মেয়েটি। জিজ্ঞাসু নয়নে তাকালো স্বামীর পানে। ওর অবস্থা অনুধাবন করে স্বামী নামক মানুষটি বলল, পাতলা ওড়না চেঞ্জ করে এগুলোর মধ্যে একটা পরে নাও, না হলে বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না, মনে থাকে যেন। শীতলতম হুমকি প্রদান করে কক্ষ হতে বেরিয়ে গেল ইরহাম। পেছনে রয়ে গেল বিমূর্ত হৃদি। আনমনে বলে উঠল, উনি হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছেন কেন? আমার সবটা জুড়িয়ে অধিকার স্থাপন করছেন, আদর্শ স্বামীর ন্যায় এটা সেটা বিধিনিষেধ আরোপ করছেন, কিন্তু কেন? বিয়ের আগে তো এমন কথা ছিল না। উনি তো তখন ভিন্ন কিছু বলেছিলেন। তাহলে এখন এসবের মানে কি? প্রশ্নবোধক দৃষ্টিতে উন্মুক্ত দ্বারে তাকিয়ে আছে মেয়েটি। মিলছে না তার অন্তরের লালিত প্রশ্নের জবাব, নাকি জবাব পেয়েও সে মানতে নারাজ, জানা নেই। তমস্র রজনী বিছানায় এলোমেলো ভঙ্গিতে রাখা উপহার স্বরূপ প্রাপ্ত 4টে দোপাট্টা, সঙ্গে রয়েছে অমন সাদৃশ্যপূর্ণ আরও 3টি দোপাট্টা নিজে ক্রয়কৃত। ডান পাশে দুপা এলিয়ে বসে হৃদি, দু হাতের মুঠোয় বন্দি করে একটি লাল রঙা দোপাট্টার একাংশ। চোখে মুখে তার খুশির ঝিলিক, অধরে লজ্জালু আভা। আলতা স্পর্শে দোপাট্টার আবরণে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আঙ্গুলি। এগুলো হয়তো দেখতে সাধারণ দোপাট্টা, প্রকৃত অর্থে সাধারণের মধ্যেও অসাধারণ। এগুলো যে তার স্বামী প্রেরিত উপহার, বিয়ের পর প্রাপ্ত প্রথম উপহার, স্বাভাবিকভাবেই মনের কুঠুরিতে বিশেষ জায়গা দখল করে নিয়েছে। অন্তরে অনুভূত হচ্ছে খুশির ঝলকানি। সে ঝলকানি চোখে মুখেও দৃশ্যমান। লাজুক হেসে দেহে দোপাট্টাটি জড়ালো হৃদি। নাম না যেন অনুভূতিতে আবিষ্ট হলো তনুমন। আবেশে মুদিত হয়ে এলো নেত্রপল্লব। চক্ষু বুঝে উপহার প্রেরকেই যেন অনুভব করার প্রয়াস চালাতে লাগলো। তাতে সক্ষম না হলেও এক ফায়দা হলো বটে। বদ্ধ নেত্রপাতায় ভেসে উঠল গোমরামুখ মানবের গম্ভীর মুখখানা। তড়িৎ চক্ষু মেলে তাকালো মেয়েটি। ধকধক করতে লাগলো হৃদযন্ত্রে। শ্বাস পড়ছে ঘন ঘন। স্বল্প সময়ের মধ্যে নিজেকে ধাতস্থ করতে সক্ষম হলো হৃদি। অধর প্রসারিত করে মাথায় দোপাট্টা জড়িয়ে ঘুমটা টেনে নিল। নিজস্ব নয়া রূপ অবলোকন করবার জন্য বা পাশে বিছানা হতে মোবাইল হাতে নিল। অন করলো ক্যামেরার সেলফি মোড। নিজেকে দেখে নিজেই বিমোহিত হলো। লাজে রাঙা মুখখানি ধারণ হলো মোবাইলের ক্ষুদ্র ক্যামেরায়।
আনন্দাঙ্গন লিভিং রুমের বুকে ছুটে বেড়াচ্ছে ভীতু সন্ত্রস্ত কিশোরী, তার পিছু পিছু পকিমন, দুজনের মধ্যে অঘোষিত লড়াই চলমান। মৃদু আর্তনাদ করে ছুটে বেড়াচ্ছে ইনায়া, কখনো সোফার পেছনে তো আবার কখনো লাফ দিয়ে সোফার উপরে। বারবার চেঁচিয়ে বলছে, ভাবি ও ভাবি, মরে যাবো, এটাকে সরাব ভাবি। বিড়ালের উপস্থিতিতে চরমভাবে ভীতু সন্ত্রস্ত ইনায়া, ওর কাণ্ড দেখে হৃদির নাজেহাল অবস্থা। বা হাতে পেট চেপে হেসে চলেছে মেয়েটা। পকিকে থামাবে কি, নিজের অবস্থানই নাজেহাল। বেশ উপভোগ করছে এই ছোটাছুটি। ঠিক সেই সময়ে কলিং বেল বেজে উঠল। থেমে গেল ইনায়া এবং ওর দেখা দেখি পকিমন। পকিকে কোলে নিয়ে মূল ফটকের পানে অগ্রসর হলো হৃদি। ইনায়া লাফ দিয়ে সোফা হতে নেমে এলো, দু হাতে ঝাড়তে লাগলো সোফা। হৃদি দ্বার উন্মুক্ত করতে দেখা মিলল অমরেশপুরী মহাশয়ের মিষ্টি হাসি উপহার দিল মেয়েটা। আসসালামু আলাইকুম পাপা। গৃহে প্রবেশ করতে অপছন্দের মানুষের সাক্ষাৎ। বিরক্ত বোধ করলেন উনি, বেয়াজার মুখে সালামের জবাব দিল, ওয়ালাইকুম সালাম। ক্লান্ত পায়ে হেঁটে লিভিং রুমে উপস্থিত হলেন এজাজ সাহেব। হাতে থাকা অফিসিয়াল ব্যাগ পাশে রেখে সোফায় বিশ্রাম নিতে বসলেন। বাবাকে দেখে ইনায়া ইতিউতি করছে, ভাবছে সেথায় থাকবে কি পালন করবে। ভাবনার মাঝে হৃদি হাজির। মালিহা আনার পূর্বেই সে পানির গ্লাস নিয়ে এসেছে, এগিয়ে দিয়েছে শ্বশুরের পানে। মালিহা তা লক্ষ্য করে প্রসন্ন হলেন না শুধু এজাজ সাহেব, উনি মুখ ফিরিয়ে স্ত্রীর দিকে তাকালেন, বললেন, হাঁ করে দাঁড়িয়ে আছে কেন, পানি নিয়ে এসো, দেখতে পাচ্ছেন আমি ক্লান্ত। ওনার আচরণের কিছুটি মনে করল না হৃদি, বরং চিন্তিত বদনে বাবার পাশে বসল। মালিহা তখন ছুটে পানি আনতে গিয়েছেন। সে ফাঁকে টেবিলের উপর রাখা এসির রিমোটটা দিয়ে এসির তাপমাত্রা সেট করে দিল হৃদি। এবার হাতে থাকা গ্লাস নিজে থেকে বাবার মুখের কাছে ধরলো। এহেন আচরণে যারপার নেই অবাক এজাজ সাহেব। আপা, তাকে কি দেখছো? নাও পানি খাও, যে গরম পড়েছে, আল্লাহ, নাও খাও। এক প্রকার নিজ থেকে পানি পান করিয়ে দিল হৃদি। এজাজ সাহেব হতভম্ব রূপে সে পানি পান করলেন। টেবিলের ওপর গ্লাস রেখে হৃদি সযতনে বাবার পরনে থাকা কোট খুলতে লাগলো। সম্মোহিতের ন্যায় এজাজ সাহেব তা হতে দিলেন। কোট খুলে সোফার একপাশে রেখে দিল মেয়েটি। তখনই কর্ণকুহরে পৌঁছল। বাহ, ভালোই তো বাপের সেবা যত্ন করা শিখছস। সকলের দৃষ্টি আকর্ষণ করলেন রাজেদা খানম। ওনার পাশে দাঁড়িয়ে মালিহা, হাতে পানির গ্লাস। ইনায়া এগিয়ে গিয়ে দাদির হাত ধরল, সোফায় বসতে সহায়তা করল। পুত্রের বিপরীতে বসে রাজেদা খানম কথাটা উনি হৃদির উদ্দেশ্যে বললেন। হৃদি মুখ খুলে বলল, দাদিমা এমন করে বলছো কেন? মেয়ে হিসেবে কি বাবার জন্য সামান্য এইটুকু করতে পারি না? নিশ্চয়ই পারস, তবে আমার এই পোলা তো গাধা, মাথায় ঘিলু কম, তাই তোর মতো মাইয়ার লাগে হারুম গুরুম করে। এজাজ সাহেব রাশভারী কণ্ঠে বলে উঠলেন, দুদিনের মেয়েটার সামনে আমাকে অপমান করছো মা? অপমান করলাম কই? যা সত্যি তাই তো কইলাম। তুই বুঝি ওর লগে হারুম গুরুম করস না? করস না? সোফা সেরে উঠে দাঁড়ালেন এজাজ সাহেব, বললেন, যে যেমন ব্যবহার ডিজার্ভ করে আমি তার সঙ্গে তেমনই করি, কম বা বেশি নয়। আর দাঁড়ালেন না উনি। দাঁড়ালে হয়তো লক্ষ্য করতেন পুত্রবধূর মলিন অভিব্যক্তি। অর্ধাঙ্গিনীকে উপহারস্বরূপ 4টি ওড়না উপহার দিয়েছে। 1 সপ্তাহ পেরিয়েছে। এই 1 সপ্তাহ বেশ ব্যস্ত সময় কাটছে ইরহামের। তাই তো ঘরে কম, বাহিরে বেশি সময় অতিবাহিত করছে। নির্বাচনের পূর্ববর্তী কার্যক্রম কাটছে ব্যস্ত সময়। এতটাই ব্যস্ত যে সকালে ফজরের সময় একটু দেখা হচ্ছে, আবার ঘুম চোখে অনেক রাতে। এমনতর আচরণে অসন্তুষ্ট হৃদি। স্বামী নামক মানুষটির জন্য হুট করে আকাশের চাঁদ হয়ে গিয়েছে, যার নাগাল পাওয়া দুষ্কর, কষ্টসাধ্য। দেখাই মেলে না, সে যেন অদৃশ্য, অস্পর্শ। উপহার যে দিল তা পরিহিত অবস্থায় স্ত্রীকে দেখার সুযোগ অবধি মেলেনি। তাতেই অভিমানিনীর হৃদয়ে অভিমান জমা হলো। কথাই বলবে না ওই লোকটার সঙ্গে। ভাবসওয়ালা লোকেদের সে অপছন্দ করে। আধারে নিমজ্জিত বসুধা বিছানায় শুয়ে হৃদি, হাতে মোবাইল, এক মনে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে বেড়াচ্ছে। তখনই মেসেঞ্জারে মেসেজ এলো। ইনবক্সে দেখা মিলল, আসসালামু আলাইকুম বিবাহিত আপা, আপনি কি হৃদি বলে কোনো চুন্নিরে চেনেন? হেতি বিয়ে শাদি করে রীতিমতো হয় মিশে গেছে, দেখাই পাওয়া যায় না। আফরিনের মেসেজ দেখে হেসে উঠল হৃদি। রিপ্লাই দিল, ওয়ালাইকুম সালাম আপামনি, জি আমি ওই নামে কাউরে চিনি না, তাই মিসেস চৌধুরীর নামে চিনি।
হেতিরে হইলে চলবো? কোনো মেসেজ এলো না, তবে ভিডিও কল এলো আফরিনের আইডি থেকে। হেসে কল রিসিভ করলো হৃদি। চক্ষু তারা দৃশ্যমান হলো বান্ধবীর মুখখানি। বিছানায় বসে সে তৎক্ষণাৎ রেগে মেগে খ্যাক করে উঠল বান্ধবী। শয়তান বান্ধবী, চৌধুরী বাড়ির বউ হইয়া আমাদের ভাবস বাইরে গেছে তোমার, তাই না? ভাব দেখো আমাগো, পিটাইয়া সালচে আমরা ফালা করে দিমু। একসাথে এত হুঙ্কার, কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। বাম কানে হাত চেপে ধরে প্রতিবাদ জানালো হৃদি। চুপ! তখন থেকে চিল্লাচিল্লি করে আমার বয়রা বানিয়ে দিচ্ছিস আমায়, এবার তো ক্ষমা করে দে। দিলাম না, আগে বল আজ ভার্সিটি আসিস নি কেন? নিজে আসতে বইলা গায়েব হয়ে গেলি, বেয়াদ্দপ মাইয়া। আমরা কতক্ষণ অপেক্ষা করছি জানো? শেষমেশ ক্লাস 2 কইরা ভাইগা গেছি। সশব্দে হেসে উঠল হৃদি। তাতে তেতে উঠল আফরিন। খবরদার হাসবি না, থাপড়াইয়া দাঁত গুঁড়া কইরা দিমু কিন্তু। আচ্ছা, তোর এই শুটকি মাছের শরীরে এত শক্তি আছে? সন্দেহ পোষণ করল হৃদি। অফকোর্স আছে, কোনো সন্দেহ? জি হ্যাঁ। তোরে তো আমি ভয় পাওয়ার মিথ্যা অভিনয় করলো হৃদি। তৈরি করে উঠে বলল, ওরে বাপরে, থাম বান্ধবী, আই এম তো ভীতু। দুজনেই সমস্যারে হেসে উঠল। হাসতে হাসতে হৃদি বলল, সকালে মাথা ব্যথা করছিল রে, এজন্য আসিনি, মা নিষেধ করলো। শাশুড়ি মা? আফরিন মিষ্টি হেসে সন্তুষ্টি প্রকাশ করলো। আল্লাহ দিলে চমৎকার শাশুড়ি পাইছো বান্ধবী। কোনো কোকিলা মুদি মার্কা শাশুমা পাও নাই? শুক্রিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মন থেকে শুক্রিয়া আদায় করলো হৃদি। ঠিক সেই মুহূর্তে কক্ষে স্বামীর উপস্থিতি অনুধাবন করে হৃদি ফোন তড়িঘড়ি করে বিদায় জানালো। দোস্ত, উনি আসছেন, এখন রাখি, পরে কথা হবে। আফরিন দুষ্টু হেসে টেনে টেনে বলল, হ্যাঁ চৌধুরী সাহেব আসছেন। ওকে বান্ধবী, স্বামী সেবা করো, সব কামাই, বাই বাই। দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করলো হৃদি। অতঃপর ভাব দেখে হেডবোর্ডে রাখা লম্বালম্বি বালিশে হেলান দিয়ে বসলো, মনোযোগ নিবদ্ধ স্মার্টফোনে। ঠিক তখনই ভিড়িয়ে রাখা দ্বার উন্মোচন করে ভেতরে প্রবেশ করলো ইরহাম। হৃদি আর চোখে তা লক্ষ্য করে মোবাইল টিপতে লাগলো। ইরহাম পাঞ্জাবির বোতাম উন্মুক্ত করতে করতে ডিভান হতে রিমোট নিয়ে এসির তাপমাত্রা কমিয়ে দিল। দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে, রিমলেস চশমা রেখে রিস্ট ওয়াচ খুলে ফেললো। পাঞ্জাবির পকেট হতে বের করলো মোবাইল ওয়ালেট। অতঃপর স্বল্প সময়ের মধ্যে দুহাত উঁচু করে খুলে ফেললো পরিহিত সফেদ পাঞ্জাবি। ফলস্বরূপ অনাবৃত হলো তার পেশিবহুল পেটানো দেহ। সবটা হৃদির চোখের সামনে ঘটল। হতবিহ্বল মেয়েটি দ্রুত ডান পাশে মুখ ঘুরিয়ে নিল। ক্রমবর্ধমান হাড়ে স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্রটি। বিলাসপুরের ঘরের মধ্যে এক যুবতী মেয়ে তার সামনে উদম দেহে ঘুরঘুর করছে। লজ্জাশরম নেই নাকি ওর হঠাৎ এভাবে মুখ ঘুরিয়ে নেওয়া? ঠিক লক্ষ্য করলো মানুষটি, কুঞ্চিত হলো তার ভুরু যুগল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। দৃষ্টি সরিয়ে নিয়ে অগ্রসর হলো কাবাটের ধারে। প্রয়োজনীয় পোশাক এবং তোয়ালে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমে। তার প্রস্থান উপলব্ধি করে সোজা হয়ে বসলো মেয়েটা। হাফ ছেড়ে বাঁচল। আধারে তলিয়ে বিশালাকার কক্ষটি, নরম বিছানা ঠিক মধ্যিখানে আড়াআড়িভাবে শুয়ে শায়িত এক রমণী। এলোকেশে লুকায়িত তার তৈলাক্ত মুখখানি। ডান কপলের নিচে ঠাই পেয়েছে এক হাত। পাতলা কাঁথা পড়ে রয়েছে হাঁটু বরাবর। গভীর নিদ্রায় মগ্ন সে। হঠাৎ তার নিদ্রায় ব্যাঘাত ঘটল। বাহু বরাবর উপলব্ধি করলো একজনের স্পর্শ। বিরক্তিতে কুঁচকে এলো চোখ মুখ। ঘুমকাতুর অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আম্মু ঘুমাই। আম্মু এই কথা মানতে নারাজ। আবারও বাহু ধরে ঢাকতে লাগলো। ঘুমন্ত কন্যার কর্ণকুহরে পৌঁছাচ্ছে তার নাম। ডেকে চলেছে বারবার, কিসের জন্য ডাকছে। কান খাড়া করে শুনতে পেল নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজ? কোন ওয়াক্তের? বিরক্তিকর শব্দ নিঃসৃত হলো মুখ হতে। অনিচ্ছা সত্ত্বেও সোজা হয়ে শুলো। বাহু হতে জোরপূর্বক সরিয়ে দিল আম্মুর হাত। বিরক্ত করছে কোনো? ঘুমাচ্ছি না। কোনো ঘুম নয়, উঠে বলছি, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ওঠো। আম্মুর বদলে কর্ণকুহরে স্পষ্ট রূপে পৌঁছালো ভরাট পুরুষালী কণ্ঠস্বর। হকচকিয়ে গেল মেয়েটি। নিভু নিভু চোখ মেলে তাকালো। ঝাপসা নজরে বন্দী হলো স্বামীর মুখখানা। ইরহাম দাঁড়িয়ে অস্ফুট স্বরে হৃদির মুখ নিঃসৃত হলো, আপনি? হ্যাঁ আমি। ওঠো, 4:25 বাজে, নামাজ পড়বে, ওঠো। আদেশ প্রদান করে সামনে হতে সরে গেল ইরহাম।
প্রস্তুতি নিতে লাগলো জামায়াতে সালাত আদায় করতে যাওয়ার। প্রিয় ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো মেয়েটি, বা কাঁধ হয়ে বালিশে মুখ গুজে দিল। এভাবে আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ পেল না। স্বামীর রাশভারী কণ্ঠে ঘুমকে বিদায় জানিয়ে উঠতে বাধ্য হলো। এলোমেলো পদচারণায় অগ্রসর হলো ওয়াশরুমে। ওকে পাঠিয়ে দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হলো ইরহাম। আনন্দাঙ্গন লিভিং রুমের সোফায় বসে এজাজ সাহেব, মালিহা পাশে বসে স্বামীর অফিস ব্যাগে সব গোছগাছ করে রাখছেন উনি। এই যে তোমার ব্লু কালার ফাইল রেখেছি, আর এই চেইনের ল্যাপটপ। ব্যাগের চেন আটকে উনি বললেন, তুমি তাহলে একটু বসো, আমি তোমার লাঞ্চ প্যাক করে দিচ্ছি। এজাজ সাহেব আপত্তি জানালেন, না না এখন লাগবে না, লেট হয়ে যাচ্ছে, তুমি লাঞ্চের আগে আগে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিও। তা কেমন কথা, তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি, দেরি হবে না। মালিহার কথা অমান্য করে উঠে দাঁড়ালেন এজাজ সাহেব। তারা দেখে বলেন, আমার অত ফ্রি টাইম নেই, আসছি। এজাজ সাহেব ওনার অফিসের ব্যাগ হাতে রাখতেই শোনা গেল, পাপা। একরাশ বিরক্তি নিয়ে পিছু ঘুরে দাঁড়ালেন উনি। কাঠিন্যতা মিশ্রিত কণ্ঠে হৃদিকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি কমন সেন্স বলে কিছু নেই? দেখতে পাচ্ছ না অফিসে যাচ্ছি, এর মধ্যে সার্কাস শুরু করেছ কেন? মলিনতা লুকিয়ে এগিয়ে এলো মেয়েটি। অধর প্রসারিত করে হাতে থাকা হটপট এগিয়ে দিল। তোমার টিফিন পাপা। এজাজ সাহেব বিদ্রুপ করে হাসলেন, হ্যাঁ টিফিন আর লাঞ্চ বক্সের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা বুঝি তোমার জানা নেই? জানা আছে তো, তবে কি বলো তো, তুমি তো এখনো দাদিমার বুড়ো খোকা, তোমাকে রোজ মনে করে লাঞ্চ দিয়ে দিতে হয়, এরপর তুমি অফিসে বসে লাঞ্চ করো, হলো না এক ধরনের টিফিন? পাপা। টেনে টেনে নিজস্ব মতামত পেশ করলো হৃদি। মালিহা না চাইলেও মুখ টিপে হেসে উঠলেন। হৃদি এসবে পাত্তা না দিয়ে দ্রুত হস্তে অফিস ব্যাগে লাঞ্চ ব্যাগটি রেখে দিল, আটকে দিল চেন। হাসি মুখে শ্বশুরের দিকে ব্যাগটি বাড়িয়ে দিল। সুমিষ্ট স্বরে বলল, পাপা এই যে। এজাজ সাহেব তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে ব্যাগ হাতে গটাগট পায়ে প্রস্থান করলেন। যাওয়ার পূর্বে সালাম দিতে ভুললেন না অবশ্য। হৃদি উঁচু স্বরে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যেও পাপা। মালিহা এবার সশব্দে হেসে উঠলেন। দুষ্টুমি করে কন্যা সম পুত্রবধূর বাহুতে চাপড় মেরে দিলেন দুষ্টু মেয়ে। নামাজি, আই এম নট গার্ল। একগাল হেসে বলল হৃদি। আলিঙ্গন করল মাকে। মালিহা হাসি মুখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এ দৃশ্য আজ সরাসরি অবলোকন করলো একজন। ডাইনিংয়ের চেয়ারে বসে সে হাতে পানির গ্লাস, পানি পান করার পাশাপাশি সরাসরি এমন দৃশ্যের সাক্ষী হলো সে। ফলস্বরূপ অধরে বুঝি সূক্ষ্ম রেখার দেখা মিলল। ভানুর দুটি ছড়িয়ে ধরনীর বুকে। শহরের ব্যস্ত সড়ক ধরে এগিয়ে চলেছে গাড়ি। প্যাসেঞ্জার সিটে পাশাপাশি বসে ভাই বোন যুগল। রায়নার বদলে খুশির ঝিলিক। সে পাশে বসে থাকা বড় ভাইকে একপাশে আলিঙ্গনে আবদ্ধ করলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কতদিন পর তোমার সান্নিধ্য পাচ্ছে। আজকের দিনটি ইনশাল্লাহ সেরা একটা দিন হতে চলেছে। আই লাভ ইউ ভাইয়া। রাহিত মুস্কি হেসে বোনকে বা হাতে আঁকড়ে ধরল। তাই বুঝি ভাইয়া সময় দিচ্ছে বলে লাভ ইউ, আর সময় দিতে না পারলে হেট ইউ। ইটস নট ফেয়ার বনু। রায়না কিশোরীর ন্যায় গাল ফুলিয়ে ভাইয়ের বাহুবন্ধন হতে সরে গেল। তীব্র প্রতিবাদের স্বরে বলল, একদম বাজে কথা বলবে না। আমি কখন হেট ইউ বললাম? তুমি আমার 5টা না 10টা না, একটা মাত্র ভাইয়া, তাকে কি করে হেট করতে পারি? রাহিত দু কাঁধ ঝাঁকিয়ে অবুজের মতো বলল, কি জানি, তোর তো আবার আরেক ভাইয়া আছে, ইরহাম ভাইয়া, তাকে পেলে সবাই তো আমায় রীতিমতো ভুলেই যায়। ইস মিথ্যা কথা, তুমি তোমার জায়গায়, ইরু ভাইয়া তার জায়গায়, নো কম্পারিজন। ওকে। মনের গাল টিপে সম্মতি জানালো রাহিত। ওকে। রায়না হেসে উঠল। এবার কৌতূহল দমাতে না পেরে শুধালো, আচ্ছা আমরা এখন কোথায় আসছি, সিনেপ্লেক্সে নাকি রেস্টুরেন্টে? রাহিত রহস্যময় হেসে বলল, সারপ্রাইজ। ওয়াও সারপ্রাইজ, আই এম সো এক্সাইটেড ভাইয়া। উচ্ছ্বাস প্রকাশ করলো মেয়েটা। ওর খুশিতে আত্মহারা মুখখানি মুগ্ধ নয়নে অবলোকন করল জ্যৈষ্ঠ ভ্রাতা রাহিত। আলতো করে বোনের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। রায়না মন থেকে সে স্পর্শ অনুভব করতে লাগলো। এ স্নেহের পরশ যে বিরল। নিজস্ব কক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছে মেয়েটি। ওয়াশরুম থেকে দ্রুততার সহিত বেরিয়ে এলো সে। পরনে তার রক্তিম
অল ওভার প্রিন্টেড কামিজ এবং প্যাস্টেল ল্যাভেন্ডার রঙা প্লাজো পাজামা। সিক্ত কুন্তল গড়িয়ে পড়ছে জলকণা, সে জলের অস্তিত্বে পৃষ্ঠে লেপ্টে কামিজের একাংশ। দ্রুত হস্তে সিক্ত কুন্তলে তোয়ালে চালনা করতে করতে হেঁটে চলেছে হৃদি। এমনতর কাণ্ডে মেঝে যে জলে ভিজে আসছে সেই খেয়াল কি রয়েছে? এই বোধ হয়, থাকলে এমনটি করতো না। সে মুহূর্তে মোবাইল স্ক্রল করতে করতে কক্ষে প্রবেশ করলো ইরহাম। হাঁটা চলার ধ্বনিতে চোখ তুলে তাকালো, দৃষ্টি নিবদ্ধ হলো তার সদ্য স্নাতা অর্ধাঙ্গিনীতে। পরক্ষণে মেঝেতে থাকা পানি লক্ষ্য করলো, গম্ভীর স্বরে শুধাল, এসব কি? চুলমুচ্ছ নাকি ঘর? হঠাৎ স্বামীর কণ্ঠ শুনে পিছু ঘুরে তাকালো হৃদি। প্রশ্নটি বুঝতে না পেরে শুধালো, কি? ইরহাম চোখের ইশারায় মেঝে দেখে ভেতরে প্রবেশ করলো। সে মোতাবেক মেঝেতে তাকিয়ে বোকা বনে গেল মেয়েটা। জিভ কামড়ে হাসলো। পুরনো অভ্যাস মানে বোধ অভ্যাস, শুধরে ফেলো। মানুষটির অলক্ষ্যে ভেংসি কাটল হৃদি। খালি জ্ঞান দেয়, এছাড়া আর কিছু পারে না। এর তো রাজনীতি না, জড়িয়ে রাজনীতিতে মাস্টারমশাই হওয়া উচিত ছিল, বেশ কাজে দিত। আনমনে বকবক করে হৃদি পা বাড়ালো ব্যালকনির উদ্দেশ্যে। ঠিক সে মুহূর্তে ভেজা মেঝেতে পা পিছলে গেল। মৃদু আর্তনাদ করে উঠল মেয়েটি। কোমর ভেঙে যাওয়ার ভয়ে স্বয়ংক্রিয়ভাবে বদ্ধ হলো নেত্রজোড়া। ঘন শ্বাস পড়তে লাগলো। ভীতু সন্ত্রস্ত মেয়েটি কিছু মুহূর্ত অতিবাহিত হওয়া সত্ত্বেও কোনরূপ বেদনা অনুভব করল না, বরং নিজেকে এক সুরক্ষিত বলয়ে অনুধাবন করতে পারল। এহেন কাণ্ডে সাহস করে আস্তে আস্তে আঁখি পল্লব মেলে তাকালো। স্বামী নামক পুরুষের সুরক্ষিত বলয়ে আবদ্ধ সে। পুরুষালী শক্তপোক্ত বা হাতের ভারী থাবা দেবে তার পৃষ্ঠের কোমল ত্বকে। তাকে কোনরূপ আঘাতের সম্মুখীন হতে দেয়নি মানুষটি, বরং সযত্নে আগলে রেখেছে। কোমল মেয়েলি হৃদয় এরূপ আচরণের বেশ প্রসন্ন হলো। ধীরজ ভঙ্গিতে স্বামীর হাত হতে দৃষ্টি সরিয়ে চোখ তুলে তাকালো হৃদি। থমকে গেল তৎক্ষণাৎ। ধক করে উঠল বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত হৃদযন্ত্রটি। একজোড়া চক্ষু তাহাতেই নিবদ্ধ। সে চাহনিতে অগাধ মুগ্ধতা বিরাজমান। গতানুগতিক ধারার বাহিরে এ নভনীল আখিদয় সুবিশাল সাগরের ন্যায় শান্ত ও গভীর, যার গভীরতায় একটিবার প্রবেশ করলে হারিয়ে যায় অতল গহ্বরে। তেমনিভাবে ধীর গতিতে সে গভীরতায় ডুবে গেল মেয়েটি। ইরহামের চশমাবিহীন স্পষ্ট আখিদয় বিমুগ্ধ চাহনি ঘুরে বেড়াচ্ছে অর্ধাঙ্গীর মুখশ্রীর এধার ওধারে। ডাগর ডাগর আখিতে অমোঘ আকর্ষণ। সুঢৌল নাসিকা পেরিয়ে নিম্নে অসীম মাদকতা। ওষ্ঠধরের মৃদুকম্পনে প্রকম্পিত হতে লাগলো তার পাথর দিল। তৃষ্ণা অনুভব হচ্ছে অভ্যন্তরে। বেসামাল বেকুব হচ্ছে পুরুষ চিত্ত। বড় অশান্ত রূপ ধারণ করল হৃদয়। নিজেকে সামাল দেয়া হয়ে উঠল দুষ্কর। তবু নিজেকে সামলানোর সর্বোচ্চ প্রয়াস চালালো ইরহাম। এক ঝটকে স্ত্রীকে সোজা দাঁড় করালো। নিজে উল্টে দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। আকস্মিক কাণ্ডে হতবিহ্বল হলো হৃদি। পিছিয়ে গেল কয়েক পা। ওর দিকে পিঠ করে দাঁড়িয়ে মানুষটি। ঘনশ্বাস পড়ছে তার। এখনো ধকধক করছে অন্তঃস্থল। নিজেকে চূড়ান্ত রূপে ধাতস্থ করতে বড় বড় কদম ফেলে কক্ষ হতে বেরিয়ে গেল ইরহাম। পেছনে রেখে গেল এক রমণীকে, যার হৃদয়ে সদ্য বপন হলো ভালোবাসা নামক মরণঘাতীর ক্ষুদ্র এক বীজ। করিডোর ধরে ধীর পায়ে হেঁটে চলেছে মেয়েটি। একের পর এক সিঁড়ি বেয়ে নেমে এলো। আনমনে হাঁটতে হাঁটতে উপস্থিত হলো লিভিং রুমে। কয়েকজনের আলাপনে কিচিরমিচির পরিবেশ। সেসবের কিছুই হৃদির শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছাচ্ছে না। তার মনে যে এখনো কিয়ৎক্ষণ পূর্বের দৃশ্যপট ঘুরে বেড়াচ্ছে। দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্র। আকস্মিক মেয়েটির অসীম ভাবনায় ছেদ পড়ল। কেননা ভাবি আমোদে আত্মহারা হয়ে হৃদির পানে ছুটে গেল রায়না। উষ্ণ কালিঙ্গনে আবদ্ধ হয়ে ঘোর কেটে গেল মেয়েটির। তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে রাখা মেয়েটির পানে পূর্ণ দৃষ্টিতে তাকাতে অধর কোণে ফুটে উঠল খুশির ছোঁয়া। রায়না বেবি। বাহুবন্ধন হতে মুক্ত হতে সম্মুখে দাঁড়ালো রায়না। একগাল হেসে বলল, ইয়েস ভাবি, তোমার রায়না বেবি ইজ ব্যাক। হৃদি অতি প্রসন্ন হয়ে ওকে পুনরায় আলিঙ্গন করল। রিহামের বিবাহের পর হতেই রায়নার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ওর। দুজনের মধ্যকার বয়সের ব্যবধান অতি অল্প। হৃদি অনার্স দ্বিতীয় বর্ষে, তো রায়না প্রথম বর্ষে। যদিও বা তাদের ভার্সিটিতে ভিন্ন,
বিবাহের পর থেকেই ওদের পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয়। এতদিন পর দেখা, স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত দুজনে ওদের এত মাখো ভাব দেখে ইনায়া মুখ ফুলে ফেলল। সোফা সেরে এসে দাঁড়ালো ওদের পাশে। এটা কিন্তু ঠিক না, রায়না আপুকে পেয়ে আদরে নন্দিনীকে ভুলে গেলে ভাবি। হৃদি ওর দিকে ঘুরে তাকালো, ওর ফুলো কপাল টিপে দিয়ে দুষ্টুমি করে বলল, কি যে বলো না নন্দিনী, আমরা তো দো জনম এক জান, কি করে যাই ভুলে ওই প্রাণ। ওলট পালট কথাবার্তা শুনে সশব্দে হেসে উঠল ইনায়া। অভিমান পালালো পেছনের দাঁড় দিয়ে। তখনই সোফায় বসে থাকা রাহিদ বলল, ইনুরে, সবাইকে ভোলা সম্ভব হলেও তোর মতো তার ছেঁড়াকে ভোলা মুশকিল, একদম অসম্ভব, দ্য ইম্পসিবল। বড় কথা হলো, ইনায়া তেড়ে গেল, রাহিদের বিপরীতে দাঁড়িয়ে আঙুল তাক করে বলে, একদম বাজে কথা বলবে না, আমার কয়টা তার ছেঁড়া যে ফালতু কথা বলছো। রাহিদ তৎক্ষণাৎ ভীতু সন্ত্রস্ত হয়ে দুহাত উঁচিয়ে তুলে আত্মসমর্পণের ভঙ্গিমা করলো, কিরে ওরে মা, ভয় পাইলাম তো তোর দস্যিরূপ দেখে। পরক্ষণে হাত নামিয়ে আদেশ প্রদান করলো, দুদিনের নিব্বি, আঙুল তুলে কিনা তেড়ে আসছিস, আঙুল নামা বলছি। ভীতু সন্ত্রস্ত হয়ে পড়লে ইনায়া ধীর গতিতে আঙুল সরিয়ে নিল। তখনই পেছন হতে ওর ডান হাতটি টেনে ধরল হৃদি, বসালো নিজের পাশে সোফা। এবার পরিস্থিতি স্বাভাবিক করতে হাসি মুখে রাহিদকে বলল, তো ভাইয়া কেমন আছেন, কতদিন পর দেখা। রাহিদ মুচকি আসলে, এই তো ভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা বলেন। ভাইয়ের চক্করে পড়ে বোবা হয়ে যাননি তো। সশব্দে হেসে উঠল হৃদি, নেতিবাচক মাথা নেড়ে বলল, আরে না, কি যে বলেন। এই হৃদি শেখকে বোবা বানানো ওনার কাম্য নয়, উল্টো দেখবে দুদিন পর উনি পক করতে শুরু করছেন। অট্ট হাসিতে ফেটে পড়ল দুবন। রায়না কোনো মতে হাসি চেয়ে প্রশ্ন করলো, শুধুই পক করবে ভাবি, নাকি হাসির মধ্যে প্যাকও করবে। ইনায়ার চক্ষু চরগাছ ভীত মেয়েটি দ্রুত ডানে মাথা ঘুরিয়ে নিশ্চিত হতে লাগলো ভাইয়া আছে কিনা। শুনলে সর্বনাশ, তবে ভাগ্য প্রসন্ন ছিল, ইরহাম অনুপস্থিত। আসসালামু আলাইকুম। গল্পটা অনেক ভালো, এখন হয়তো একটু বোরিং লাগতে পারে, সমস্যা নেই, যত আগাবে গল্পটা আরও সুন্দর হবে। আর হৃদির পকিমনকে আপনাদের পছন্দ কিনা কমেন্টে জানান। আমার একটা পকিমন অনেক পছন্দ, কিন্তু আফসোস নিতে পারতেছি না। আসসালামু আলাইকুম।